ওকে, কী শিখবো? জাভাস্ক্রিপ্ট। সবার আগে আমি কি করেছি, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না, আমি তো এখন শেয়ারই করিনি। ওয়েট না দাদা। ওয়েট ফাইল, ওপেন ফোল্ডার। আমি এখানে একটা নতুন ফোল্ডার বানিয়ে নিয়েছি। কোথায়? ডেস্কটপে JS ক্লাস 1 বলে একটা নতুন ফোল্ডার বানিয়ে নিয়েছি, সেটা আমি ওপেন করলাম। ওকে, এখানে এখানে আমাকে 3টে ফাইল লাগবে, রাইট? একটা হচ্ছে HTML ফাইল, একটা CSS ফাইল, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। HTML CSS আমরা এতদিনে শিখে নিয়েছি। তো কীভাবে HTML ফাইল বানাতে হয়? একদম সিম্পল, index.html। ফুল ইন্টারেক্টিভ ক্লাস হবে, হ্যাঁ একদম। তোমরা সবাই মাইক্রোফোন অন করে রাখো, যদি না কারোর ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসে। index.html। আরেকটা ফাইল নাম, সেটার নাম কি? style.css। আরেকটা যে ফাইল, সেই ফাইলটার নাম কি? index.javascript হতে পারে, বা server.javascript, server.js হতে পারে, ঠিক আছে? বা এটার নাম আমি সাপোজ দিলাম index.jsই দিলাম, index.js। 3টে ফাইল। HTML ফাইলে HTML থাকবে, CSS ফাইলে CSS থাকবে, জাভাস্ক্রিপ্ট ফাইলে জাভাস্ক্রিপ্ট থাকবে। সবার আগে HTML ওপেন করলাম। এখানে আমি এমএট ইউজ করবো। এমএটের কথা গৌরব বলেছে, কি না এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক যখনই আমি ইউজ করবো তখনই দাদা বয়লার প্লেট। বয়লার প্লেট কোডটা এখানে চলে আসবে, রাইট? এখানে সবার আগে মেটা ট্যাগ আছে। মেটা ট্যাগ কী? গৌরব এই সমস্ত খুব ভালো করে, খুব ডিটেলসে বলেছে, আমি এখানে বলবো না। কি মেটা ট্যাগ? না, ইট টক্স অ্যাবাউট ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়েবসাইট। যে ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি সেটার ব্যাপারে কিছু ইনফরমেশন আমাদেরকে দেয়। ওকে, হ্যাঁ বেশ। টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দিই। টাইটেলটাকে চেঞ্জ করে আমরা কী দেবো? সাপোজ আমি দিলাম যে জাভাস্ক্রিপ্ট জেএস। ওকে, সেভ করলাম। আর গো লাইভ আনার জন্য লাইভ সার্ভার আশা করি তোমাদের সবার এতদিনে ইনস্টল হয়ে গেছে। এগুলো নিয়ে আমি সময় নষ্ট করব না, ঠিক আছে? ওকে, হেড আর এটা হচ্ছে বডি। এবার আমাকে বলো যে জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় ইনক্লুড করি? কত রকমভাবে আমরা আমাদের HTML ফাইলে জাভাস্ক্রিপ্টকে ইনক্লুড করতে পারি? দুরকমভাবে। ভেরি সিম্পল কোশ্চেন। দুরকমভাবে, একটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, আরেকটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, রাইট? ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট আর এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। ওকে, আচ্ছা, যদি আমি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই তাহলে আমাকে কোথায় লিখতে হবে? যদি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট আমি ইউজ করতে চাই তাহলে আমাকে কোথায় লিখতে হবে? কীভাবে ইউজ করতে পারি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। স্ক্রিপ্ট ট্যাগটা কোথায় রাখতে হবে? বডির ভেতরে না বডির বাইরে? বডির ভিতরে একদম ওকে, নিচে। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগ। এখানে আমি স্ক্রিপ্ট, ওকে ঠিক আছে, স্ক্রিপ্ট SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগ। এখানে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, রাইট? কীভাবে ইউজ করতে পারি? সাপোজ আমি এখানে লিখলাম লগ। লগ মানে হচ্ছে কনসোল.লগ। এখানে আমি কিছু একটা লগ করছি, হ্যালো, ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ঠিক আছে, এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, এটাকে সেভ করলাম। এবার আমি এটাকে যদি লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, সিরিজ লাইভ সার্ভার দিয়ে ওপেন করলাম, এখানে এলো, রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, ডেভেলপার্স কনসোলে গেলাম, দেখতে পাবো হ্যালো এভরিওয়ান, রাইট? এইগুলো বুঝতে কারোর কোনো প্রবলেম নেই, রাইট? খুব তাড়াতাড়ি আমি একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো। নো প্রবলেম? নেক্সট টপিকে যাই। এই কথা বলো। হ্যাঁ দাদা। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। বেশ, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট হলো একরকম, আরেকটা হতে পারে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, রাইট? এক্সটার্নাল কীভাবে আমরা এক্সটার্নাল এই index.js বলে যে ফাইলটা আছে, এই ফাইলটা কীভাবে এখানে আমি লিঙ্ক করবো? স্ক্রিপ্ট এসআরসির ভেতরে index.js সেভ করলাম, বাস হয়ে গেল, দ্যাটস ইট। মানে এবারে আমি যদি এই index.js এর ভিতরে লিখি console.log, তাহলে কি ওখানে প্রিন্ট হবে? হ্যাঁ হবে, হয়তো উচিত। হ্যালো, সেভ করলাম, দেখি এখানে যাই, এই তো হ্যালো। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই? লিঙ্কিং নিয়ে কোনো প্রবলেম নেই? ওকে, গুড। এবারে নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে যে কোথায় এই স্ক্রিপ্ট ট্যাগটা কোথায় ইনক্লুড করতে হবে, মানে কোথায় লিখতে হবে? বডির ওপরে না বডির নিচে? তোমরা সাথে সাথে বলবে বডির, বলো। বডির নিচে। কারেক্ট, বডির নিচে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা চাই না
যে আগে জাভাস্ক্রিপ্টে এক্সিকিউট হয়ে যাক, তারপরে এইচটিএমএল আর সিএসএসটা লোড হোক। এটা আমরা চাই না। আমরা চাই আগে এইচটিএমএল আর সিএসএসটা ইউআইতে শো করে যাক, তারপরে জাভাস্ক্রিপ্টে যাতে লোড হয়, তারপরে যাতে জাভাস্ক্রিপ্টে লোড হয়, যেহেতু এটা টপ ডাউন অ্যাপ্রোচ। ওপর থেকে নিচে যেহেতু এক্সিকিউট হচ্ছে, সেই কারণে আমি চাই না যে আগে এইচটিএমএল আর সিএসএস এর জায়গায় আগে জাভাস্ক্রিপ্টটাই লোড হয়ে যাক। ওকে, বাটন যেগুলো আছে সেগুলো আগেই এক্সিকিউট হয়ে যাক। যদি এরকম কিছু থাকে যে এইচটিএমএলটা লোড হওয়ার পরেই এক্সিকিউট হবে, সেটা না হয়ে আগেই এক্সিকিউট হয়ে গেল জাভাস্ক্রিপ্টটা, তারপরে এইচটিএমএল আর সিএসএস এলো না, এটা আমরা চাই না। সেই কারণে কোথায় লিখবো? নিচে লিখবো। ওকে, নিচে লিখবো। এখানে আমি যদি এখানে এমএটের ব্যবহার করি, ডট বক্স, ঠিক আছে, ডট বক্স ইন্টু 3 যদি করি, তাহলে দেখো এখানে 3টে ক্লাস চলে এসছে বক্সের। ঠিক আছে, এখানে আমি লিখলাম যে 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3। এমএট, সিম্পল এমএট। কি লিখলাম আবার বলছি, আমি বললাম ডট, ডট মানে হচ্ছে ক্লাস, তোমরা জানো ডট কি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। আমি যদি এখানে হ্যাশ করতাম, তাহলে হ্যাশ কি সিলেক্টর হতো? আইডি। আইডি সিলেক্টর। তাহলে আমি এখানে ডট, ডট দেওয়া মানে ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার ক্লাসটা কিসের মধ্যে হবে? ডিভের মধ্যে। দেখো নিচে লেখাটাও চলে এসছে, ডিভ ক্লাস। ক্লাসের কি মানে তুমি ক্লাসের নামটা কি দিতে চাইছো, সেই ক্লাসের নামটা দাও। সাপোজ বক্স বা বা মে বা বা সাপোজ তুমি দিলে বক্সই দাও, বক্স, বক্স। তারপরে ঠিক আছে, দেখো বক্স এটা যদি দাও ইন্টু 5, দেখো তাহলে কী হবে, 1 2 3 4 5 করে 5টা ক্লাস চলে আসবে, ক্লাসে 5টা চলে আসবে। এখানে যদি সাপোজ তুমি এখানে যদি হ্যাশ দাও, যদি তুমি হ্যাশ দাও এখানে, দেখো কি এলো, ডিভ আইডি বক্স 1, আইডি বক্স 2, আইডি বক্স 3, আইডি বক্স 4। তুমি এখানে হ্যাশও দিতে চাইছো, আবার আইডিও দিতে চাইছো, তাহলে তোমার কী দিতে হবে, ডট মেন হ্যাশ এটা, ডট মেন হ্যাশ এটা। দেখো সি, আমি কিন্তু এমএট লিখছি, সিম্পল এমএট, সি, ক্লাসও চলে এলো, আইডিও চলে এলো। আমাকে কিন্তু পুরোটা এতবার করে লিখতে হলো না। তোমরা সবাই এটা বুঝতে পারলে? এমএটটা, এমএট জিনিসটা তোমরা সবাই বুঝতে পারলে নাকি আবার বলবো, রিপিট করতে হবে? ক্লাস তো সিমিলার হতেই পারে, আইডি আলাদা আলাদা হবে, রাইট? সেই কারণে আমি ক্লাসটা সেম দিলাম, আর আইডিটা কি দিলাম, আইডিটা দিলাম বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4, বক্স 5, লাইক দিস। ওকে, এটা হচ্ছে আমার এইচটিএমএল। সাপোজ এটা হচ্ছে আমার এইচটিএমএল। আমি কি করলাম, এরপরে স্ক্রিপ্ট ট্যাগ দিলাম এখানে index.js। এবারে আমি যা এখানে প্রিন্ট করব বা যা এখানে জাভাস্ক্রিপ্ট লিখবো সেটা এক্সিকিউট হবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবারে এখানে একটা কোশ্চেন আসছে যে উইচ ওয়ান ইজ গুড, এই স্ক্রিপ্টটাকে মানে ইনক্লুড করা, এই স্ক্রিপ্টটা কোথায় ইনক্লুড করা উচিত, নিচে ইনক্লুড করা উচিত না উপরে ইনক্লুড করা উচিত? তোমরা বলবে যে অবভিয়াসলি নিচে ইনক্লুড করা উচিত, বাট মাই কোশ্চেন ইজ ইট আ গুড অ্যাপ্রোচ? এটাকে নিচে ডিক্লেয়ার করা, ইজ ইট আ গুড অ্যাপ্রোচ? তাহলে তোমাদেরকে চিন্তা করতে হবে যে একটা এইচটিএমএল ফাইল কত বড় হতে পারে। আরে অনেক বড় হতে পারে, 1000 লাইন, 2000 লাইন, 5000, 10,000 লাইন হতে পারে। তাহলে একজন ডেভেলপার যে কাজ করছে তাকে একদম নিচে গিয়ে দেখতে হবে যে কতগুলো কী কী জাভাস্ক্রিপ্ট ফাইল সেখানে ইনক্লুড আছে। দিস ইজ নট আ ভেরি গুড অ্যাপ্রোচ। সেই কারণে কোনটা বেটার অ্যাপ্রোচ? বেটার অ্যাপ্রোচ হচ্ছে এটাকে ওপরে তুলে আনা। ঠিক আছে, এটাকে ওপরে তুলে আনা, এটাকে ওপরে তুলে আনা। ওকে, এটাকে ওপরে তুলে আনা, বডির একদম উপরে তুলে আনা। এবারে আমি যদি এটাকে ওপরে তুলে আনি, তাহলে আমাকে এখানে দুটো কিওয়ার্ড ইউজ করতে হবে যাতে আমি ওই সেম বিহেভিয়ারটা এক্সপেক্ট করতে পারি। কি গৌরব বলেছে আমি জানি, ডেফার, ডেফার। ইফ ইউ রাইট ডেফার, তাহলে কি হবে না, ওই সেম জিনিসটাই হবে, সেম জিনিসটাই হবে। দ্যাট ইজ সবার আগে এইচটিএমএল সিএসএসটা লোড হবে, তারপরে index.jsটা কী হবে, লোড হবে। ওকে, দ্যাট ইজ ডেফার। আরেকটা কিওয়ার্ড এখানে ইউজ করা যেতে পারে, আরেকটা কিওয়ার্ড এখানে ইউজ করা যেতে পারে। হুইচ ওয়ান ইজ দ্যাট? ডেফারের পরিবর্তে আরও একটা কিওয়ার্ড এখানে ইউজ করা যেতে পারে। একটা অ্যাসিঙ্ক ইউজ কারেক্ট করা কারেক্ট যায়। কারেক্ট কারেক্ট, অ্যাসিঙ্ক, ভেরি গুড। অ্যাসিঙ্ক, অ্যাসিঙ্ক আর ডেফারের মধ্যে ডিফারেন্সটা কি? ডেফারটা ডিফার করে যাবে, মানে আগে পুরো এইচটিএমএল সিএসএসটা লোড হবে, তারপরে গিয়ে জাভাস্ক্রিপ্টটা লোড হবে। আর অ্যাসিঙ্কটা কি হয় না, দুটো থ্রেড, ইটস লাইক থ্রেডস। ঠিক আছে, দুটো আলাদা আলাদা থ্রেড। ঠিক আছে, দুটো আলাদা আলাদা থ্রেডের মতো করে চলবে। ওকে, কীরকম না, একটা জাভাস্ক্রিপ্টটাও লোড হবে আর একটা থ্রেডে এইচটিএমএল সিএসএসটাও লোড হবে। বুঝতে পারলে কি বললাম? না এবার বলো কোনটা বেটার, হুইচ ওয়ান ইজ বেটার? অ্যাসিঙ্ক বেটার নাকি
ডেফার বেটার? আরে কমন সেন্স দিয়ে বলো, কোনো এখানে টেকনিক্যাল নলেজের দরকার নেই, তুমি কমন সেন্স দিয়ে বলো। ডেফারটাই বেটার। গুড, ভেরি গুড, ডেফার বেটার। কেন ডেফার বেটার? কারণ অ্যাসিঙ্ক যদি করি তাহলে ওই প্রবলেমটা থেকে কিন্তু আমরা সলিউশন হচ্ছে না, ওই প্রবলেমটা থেকেই যাচ্ছে যে আগে যদি জাভাস্ক্রিপ্টটা লোড হয়ে যায় তাহলে কী হবে, তাহলে সেটা তো প্রবলেম না। তো সেই কারণে অ্যাসিঙ্কের থেকে ডেফারটাই বেটার। বাট ইউ শুড নো যে এখানে আমরা অ্যাসিঙ্কও ইউজ করতে পারি, ডেফারও ইউজ করতে পারি। ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট টপিকে যাই। দ্যাট ইজ, এবারে আমাকে বলতে হবে যে জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি যদি একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবে। জাভাস্ক্রিপ্ট কে তৈরি করেছিল? এনিবডি? জাভাস্ক্রিপ্ট কে তৈরি করেছিল? ব্রেন্ডান আইচ। ব্রেন্ডন আইচ। ব্রেন্ডন আইচ, ভেরি গুড। ব্রেন্ডন আইচ কত দিনে তৈরি করেছিল জানো? ডু ইউ নো দিস? কত দিনে জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছিল? হ্যাঁ, অনলি 10 ডেজ। 10 ডেজ। জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছিল 10 দিনে। আমরা যেটা শিখতে আমাদের সময় লাগছে 1 মাস 2 মাস 3 মাস, সেটা তৈরি হয়েছিল 10 দিনে। ক্যান ইউ বিলিভ ইট? ক্যান ইউ ইম্যাজিন? ওকে, শুধু তাই নয়, সে একটা অন্য জায়গায় চাকরি করতো, ব্রেন্ডন আইচ একটা অন্য জায়গায় চাকরি করতো, করতে করতে জাভাস্ক্রিপ্ট বানিয়ে ফেলেছিল। ওকে, কোথায় চাকরি করতো? নেটস্কেপ। নেটস্কেপ বলে একটা কোম্পানিতে চাকরি করতো। কোন ইয়ারের কথা বলছি এটা? 1995, খুব বেশি দিন নয়, 1995, খুব বেশি দিন নয় কিন্তু, 1995-এর কথা বলছি। ওকে, ব্রেন্ডন আইচ within 10 days he has developed JavaScript while working in Netscape in the year of 1995. ওকে, এটার অরিজিনাল নাম কি ছিল? অরিজিনাল নেম কি ছিল জানো? অরিজিনাল প্রথম যখন জাভাস্ক্রিপ্ট তৈরি হয় তার নাম কি ছিল? তার নাম ছিল মোকা, MOCH, মোকা। ওকে, মোকা। তারপরে পরবর্তীকালে এটার নাম চেঞ্জ হয় লাইভ স্ক্রিপ্ট বলে। লাইভ স্ক্রিপ্ট জেনে রাখো, কখনো ইন্টারভিউতে যদি কথা হয় নিয়ে তাহলে তোমরা তোমাদের নলেজ শো অফ করতে পারবে। ওকে, অরিজিনাল নেম ছিল মোকা, সেখান থেকে নাম হয় লাইভ স্ক্রিপ্ট, সেখান থেকে নাম হয় জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের নাম জাভাস্ক্রিপ্ট হলো কেন? জাভাস্ক্রিপ্ট হলো কেন? জাভা তখন খুব ফেমাস ইয়েস ইয়েস, ছিল। ভেরি ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। জাভা ওই সময় বিশাল পপুলার ছিল, সেই কারণে এর সাথে মানে জাভার কোনো রিলেশনই নেই, কিন্তু জাস্ট এটাকে একটা মানে ইয়ে দেওয়ার জন্য, একটা পয়েন্ট দেওয়ার জন্য ওটার নাম দেওয়া হলো জাভাস্ক্রিপ্ট। এর সাথে জাভার কোনো রিলেশনই নেই। ওকে, মনে থাকবে অরিজিনাল নেম মোকা, লাইভ স্ক্রিপ্ট তারপরে নাম হয়েছিল, তারপরে জাভার সাথে এটাকে কম্পেয়ার করে যাতে এটা একটু পপুলারিটি পায়, সে কারণে এটার নাম দেওয়া হয় জাভাস্ক্রিপ্ট। ওকে, এবারে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমগুলো বোঝো তারপরে তার সলিউশনগুলো বুঝলে আমরা বুঝতে পারবো যে কেন এটা এসছে। ওকে, 1995-এ জাভাস্ক্রিপ্ট তৈরি হলো। জাভাস্ক্রিপ্ট কি না, জাভাস্ক্রিপ্ট প্রথমে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ছিল। প্রথমে কী ছিল? একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে আমরা কিছু কমেন্ট দেবো, সেই কমেন্টগুলো এক্সিকিউট হবে, আর কিচ্ছু না, নাথিং এলস। ওকে, আর এটা HTML CSS এর সাথে চলতে পারে, HTML আর CSS এর সাথে চলতে পারে, এবং আমাদের ব্রাউজারে এটা রান করতে পারে। দ্যাটস ইট, দ্যাটস ইট। এর বাইরে এর কোনো কাজ কিন্তু প্রথমে ছিল না। এবারে এই পাওয়ারটা যখন ডেভেলপারদের মধ্যে এলো, তখন ডেভেলপাররা এটা যেরকম ইচ্ছে সেরকমভাবে ইউজ করতে শুরু করে দিল, যেরকম ইচ্ছে সেরকমভাবে ইউজ করতে শুরু করে দিল, হুইচ ইজ নট আ ভেরি গুড থিং। কারণ আমি যেভাবে কোড লিখছি সেভাবে যদি আরেকজন সেম ল্যাঙ্গুয়েজের কোড না লেখে, তাহলে কোডটা মেনটেন করা কিন্তু খুব প্রবলেম হয়ে যেত পরবর্তীকালে। এই প্রবলেমটা থেকে বেরোনোর জন্য একটা অর্গানাইজেশন এলো। ওরা বলল যে আমি জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ডাইজেশন দেবো। কি দেবো? আমি জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ডাইজেশন দেবো। কী নাম কোম্পানিটার? কোম্পানিটার নাম হচ্ছে একমাস্ক্রিপ্ট। একমাস্ক্রিপ্ট, একমাস্ক্রিপ্ট। একমাস্ক্রিপ্ট বললো আমি কি করব, জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ডাইজেশন দেবো। মানে তুমি যদি জাভাস্ক্রিপ্টে কোড লেখো তোমাকে এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করতেই হবে, নাহলে তুমি আমাদের ডেভেলপার কমিউনিটির একটা পার্ট হতে পারবে না। ওকে, এই একমাস্ক্রিপ্ট কোন ইয়ারে ফর্ম হয়েছিল? 1996-এ, জাস্ট 1 বছরের মাথায়। এই 1 বছরের মধ্যে জাভাস্ক্রিপ্টকে যে যেরকমভাবে খুশি সে সেরকমভাবে ইউজ করেছিল একমাস্ক্রিপ্ট। ওকে, তাহলে হোয়াট ইজ একমাস্ক্রিপ্ট? তোমাদেরকে এটা অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইভ স্ক্রিপ্ট, একমাস্ক্রিপ্ট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। কোনো রিলেশনই নেই, কিন্তু জাস্ট যেহেতু এই তিনটের শেষে স্ক্রিপ্ট আছে সেই কারণে এই কোশ্চেন কিন্তু ইন্টারভিউতে করে। আর অ্যাজ ইউজুয়াল যারা জাভাস্ক্রিপ্টে অনেক বেশি কিছু জানে, অনেক কিছু জানে, তারাও এটা বলতে পারে না, কারণ তিনটে মানে সিমিলার সাউন্ড, আর তারা বেসিকটা জানে না যে কী থেকে তৈরি হয়েছিল, জাভাস্ক্রিপ্টটা কোথা থেকে তৈরি হয়েছিল, রাইট? তোমরা বলতে পারবে
সবার আগে নাম হয়েছিল মোকা, সেখান থেকে লাইভ স্ক্রিপ্ট নাম হয়েছিল, সেখান থেকে জাভাস্ক্রিপ্ট নাম হয়েছিল। আর এটা স্ট্যান্ডার্ডাইজেশন করেছিল একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন, কোম্পানি বলা ঠিক হবে না, অর্গানাইজেশন, যার নাম হচ্ছে একমাস্ক্রিপ্ট। কোন ইয়ারে ফর্ম হয়েছিল? 1996-এ ফর্ম হয়েছিল। ওকে, এরা এরা বলেছে যে যে আমি স্ট্যান্ডার্ডাইজেশন দেবো, রাইট? এরা ফার্স্ট যে স্ট্যান্ডার্ডাইজেশনটা দিয়েছে সেটা দিয়েছে 1997-এ, যেটার নাম হচ্ছে ES1, ES1, একমাস্ক্রিপ্ট 1, ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজেশন, ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? দ্যাট ইজ ES1। তারপরে সেকেন্ড স্ট্যান্ডার্ডাইজেশন এসেছিল 1999-এ। তারপরে এটা কি, এটা ES3, 1997-এ একবার এসেছিল, 1998-এ একবার এসেছিল, 1999-এ একবার এসেছিল। ওকে, দিস ইজ ES3, দিস ইজ ES3। আমি কেন বলছি এগুলো এখনই বুঝতে পারবে। এরপরে 2009-এ এসেছিল, 2009-এ এসেছিল ES5, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ES5 খুব পপুলার, কারণ এখানে জাভাস্ক্রিপ্টের নতুন নতুন অনেক কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল। এর থেকেও বেশি পপুলার হচ্ছে 2015, 2015, 9 থেকে 15, প্রায় 6 বছর ওদের লেগেছিল এই ES6-এর স্ট্যান্ডার্ডাইজেশন সেট করতে। দ্যাট ইজ ES6, দিস ইজ কল্ড LTS। LTS মানে কি? কেউ বলতে পারবে LTS মানে কি? লং টার্ম সাপোর্ট, লং টার্ম স্টেবল ভার্সন। দিস ইজ এ স্টেবল ভার্সন, দিস ইজ লং টার্ম সাপোর্ট। মানে ES6 যদি তুমি জানো তাহলে ইউ ক্যান ওয়ার্ক অন জাভাস্ক্রিপ্ট এনি ভার্সন। ES6 হচ্ছে মোস্ট পপুলার। বলে কোনো কিছু, বলো। ES2 বলে কোনো কিছু হয় না? হ্যাঁ, ES2 ডেফিনেটলি হয়। ES1 এর পরে 1997, 1998-এ ES2 এসেছিল, ঠিক আছে? 1999-এ ES3 এসেছিল, এরকম। আমি জাস্ট কয়েকটা এখানে লিখেছি, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, তো এই ES6-এ কী কী মোস্ট পপুলার জিনিস কী কী এসেছিল? একটা হচ্ছে অ্যারো ফাংশনস, ঠিক আছে? অ্যারো ফাংশনস। তারপরে হায়ার অর্ডার ফাংশন, HO, ঠিক আছে? হায়ার অর্ডার ফাংশন, স্ট্রিং লিটারাল, ওকে, স্ট্রিং লিটারাল, এরকম আরও অনেক কিছু। ভ্যার, লেট আর কনস্ট, ভ্যাট প্রথম থেকে ছিল, লেট অ্যান্ড কনস্ট, ঠিক আছে? লেট অ্যান্ড কনস্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ES6-এর এসছিল, ঠিক আছে? মানে যেগুলো আমরা সব থেকে বেশি ইউজ করি সেগুলো হচ্ছে ES6-এ এসছিল। এর পরবর্তীকালে ওরা বলেছিল প্রত্যেক বছর আমরা একটা করে স্ট্যান্ডার্ডাইজেশন রিলিজ করব। তারপরে 2016-তে ES7 এসেছিল, হুইচ ইজ নট দ্যাট মাচ পপুলার। ES6-এ যা করে ফেলেছে ওরা, তারপরে আর কিছু পপুলার সেরকম হয়নি এখনও অবধি। তো আমরা যদি ES6-এর স্ট্যান্ডার্ডাইজেশনটা শিখি তাহলেই দ্যাটস ইট, মানে আমরা জাভাস্ক্রিপ্ট খুব ভালো করে বুঝতে পারবো। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি একবার ছোট্ট করে রিক্যাপ করে ফেলি কী কী শিখলাম আমরা এখনো অবধি। আমরা শিখলাম কোথায় আমাদের জাভাস্ক্রিপ্ট কোথায় ইয়ে করা উচিত, ইনক্লুড করা উচিত, স্টার্টিংয়ে না এন্ডিংয়ে করা উচিত। বাট আমি বলেছি রেকমেন্ডেড হচ্ছে, আমি অনেক জায়গায় পড়েওছি, এটা অনেক আর্টিকেলে পড়েওছি, যে জাভাস্ক্রিপ্টকে স্টার্টিংয়ে যদি আমরা ইনক্লুড করি দ্যাট উড বি বেটার ফর দ্য ডেভেলপার্স কমিউনিটি। কারণ একজন ডেভেলপার গোটা 1000 লাইন, 5000 লাইন, 10,000 লাইন নিচে গিয়ে দেখতে পারবে না যে সেখানে কতগুলো জাভাস্ক্রিপ্ট ইনক্লুডেড আছে। সেই কারণে স্টার্ট ইজ গুড। বাট ইফ ইউ স্টার্ট, দেন আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদেরকে ইউজ করতে হবে কি কিওয়ার্ড? ডেফার কিওয়ার্ড অর অ্যাসিঙ্ক কিওয়ার্ড। হুইচ ওয়ান ইজ বেটার? এই দুটোর মধ্যে ডেফার কিওয়ার্ড। এগুলো সব ইন্টারভিউ কোশ্চেন। তোমাকে বলতে হবে যে কেন এই দুটোর মধ্যে ডেফারটা কেন বেটার, এটা তোমাকে বলতে হবে। ওকে, তাহলে এইটুকু আমরা পড়লাম। তারপরে কি পড়লাম? একমাস্ক্রিপ্টের সম্পর্কে পড়লাম, ES1, ES2, ES5, এরকম করে ES6 হচ্ছে মোস্ট পপুলার, যেখানে কি এসেছিল? অ্যারো ফাংশন, হায়ার অর্ডার ফাংশন, লেট অ্যান্ড কনস্ট, আর কি স্ট্রিং লিটারাল, এই সমস্ত জিনিসগুলো এসেছিল। ওকে, এইটুকু পড়লাম। এবারে চলে যাই আমরা কোর জাভাস্ক্রিপ্টে, হুইচ ইজ, আমাদেরকে বলতে হবে যে ডেটা টাইপ কাকে বলে। কেউ একজন বলো ডেটা টাইপ কাকে বলে? তার আগে বলো যে হোয়াট ইজ ডেটা? এনিবডি? হোয়াট ইজ ডেটা? এর থেকে ইজি কোশ্চেন আর হয় না। কালেকশন অফ ইনফরমেশন ইজ কল্ড ডেটা। কালেকশন অফ ইনফরমেশন, অথবা আমি বলতে পারি সিম্পল ইনফরমেশন। এবারে ইনফরমেশনটাকে আমাকে তো কোথাও স্টোর করতে হবে, রাইট?
কোথাও একটা স্টোর করতে হবে, তাই না? তো আমি সেই ডেটাটা স্টোর করার জন্য আমি একটা জিনিস ইউজ করছি, সেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। সেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল, মনে রাখো। কী নাম? ভ্যারিয়েবল, যারা নন টেক ব্যাকগ্রাউন্ডের। ফার্স্ট একটা টেকনিক্যাল টার্ম আমি ইউজ করলাম, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল। হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল কি আমাকে কে বলতে পারবে? হোয়াট ইজ এ ভ্যারিয়েবল? আমি এর একদম সিম্পলেস্ট একটা মানে ইয়ে জিজ্ঞেস করি, ডেফিনেশন জিজ্ঞাসা করছি। হোয়াট ইজ এ ভ্যারিয়েবল? একটা কন্টেনার যার একদম মধ্যে একদম, বাস দ্যাটস ইট। আমার এর থেকে আর বেশি কিছু চাই না। দ্যাট ইজ কন্টেনার। অনলি ওয়ার্ড ইজ কন্টেনার। এটা কি? এটা একটা কন্টেনার। আরে আমাদের কন্টেনার তো আমরা দেখেছি, রাইট? বালতি দেখিনি বালতি, কড়াই দেখিনি কড়াই, ঠিক সেরকম প্রেশার কুকার, সেরকম এটা হচ্ছে একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আমরা কী রাখি? এই কন্টেনারের মধ্যে আমরা ডেটা রাখি, বাস দ্যাটস ইট। এই কন্টেনারটাকে বলে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল, এই কন্টেনারটাকে বলে ভ্যারিয়েবল। মানে আমি যদি বলি ডেটা, আমার ডেটা হচ্ছে 10। হোয়াট ইজ ডেটা? ডেটাটা হচ্ছে 10। এই ডেটাটাকে আমি স্টোর করবো একটা কন্টেনারের ভেতর। সেই কন্টেনারটার নাম আমি দিলাম সাপোজ এ। তাহলে আমি বলতে পারি এ ইকুয়ালস টু 10। এবারে বুঝতে পারলে জিনিসটা কি? মানে হলো এ যখন ইকুয়ালস টু 10 বললাম, তার মানে হচ্ছে এটা কার নাম? কন্টেনারটার নাম। আর এর ভেতরে যে ডেটাটা থাকবে সেই ডেটাটা কি? ডেটাটা হচ্ছে 10। ডেটাটা অনেক রকমের হতে পারে, ডেটাটা একটা নাম হতে পারে SAUVIK। এখানে নাম নাম হলো সাপোজ সৌভিক, ঠিক আছে? তার জন্য একটা অন্য টাইপের কন্টেনার লাগবে, তার জন্য একটা অন্য টাইপের কন্টেনার লাগবে। যদি এটা হয় 10.5, তার জন্য একটা অন্য টাইপের ডেটা মানে কন্টেনার লাগবে। হ্যাঁ, সেটা আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্টে লাগবে কিনা, সেটা আমরা দেখবো। তার জন্য আমাদের জানতে হবে স্ট্রংলি টাইপড, স্ট্রংলি টাইপড, স্ট্রংলি টাইপড আর উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ কোনটা? স্ট্রংলি টাইপড অ্যান্ড কোনটা উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের জানতে হবে। বাট বালতিতে যেরকম আমরা শুধুমাত্র জলই রাখি, বালতিতে আমরা ভাত রান্না করি না, ঠিক সেরকম কুকারেও কিন্তু আমরা ভাতই রান্না করি, অন্য কিছু করি না, রাইট? জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, মেবি রং। কি কি বলতে চাইলাম না, প্রত্যেকটা পার্টিকুলার ডেটা স্টোর করার জন্য একটা আলাদা আলাদা কন্টেনার আছে। এগ্রি সবাই? এগ্রি? এগ্রি সবাই? হ্যাঁ স্যার। একদম ওকে। এবার আমি বলছি যে আলাদা 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 ডেটা, আলাদা আলাদা মানে কি? আমি তো বুঝতে পারছি না আলাদা আলাদা মানে কি। সেটাকেই বলে যে ডেটার টাইপটা কি, সেটাকে বলে ডেটার টাইপ। হোয়াট ইজ দ্য টাইপ অফ ডেটা? যেমন জলের সাথে ভাতের ডিফারেন্স আছে, ঠিক সেরকমই স্ট্রিংয়ের সাথে নাম্বারের ডিফারেন্স আছে। নাম্বারের ডিফারেন্স আছে। নাম্বার হচ্ছে 10, 10.5, ঠিক আছে? এগুলো হচ্ছে নাম্বার। স্ট্রিং সেই জায়গায় হচ্ছে BCA, বেঙ্গল কোডিং একাডেমি সাপোজ, এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? এর সাথে আবার অন্য কিছু, বুলিয়ান। বুলিয়ান হচ্ছে সাপোজ ট্রু, বুলিয়ান, ঠিক আছে? বুলিয়ান, বুলিয়ানটা কি? ট্রু অর ফলস। এটা একটা ডিফারেন্ট ডেটা টাইপ, রাইট? এরকম আলাদা আলাদা ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টে প্রেজেন্ট। ওকে, এবারে তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা আমাকে বলো কিছু ডেটা টাইপের নাম বলো আমাকে। সি যারা পড়েছি, হ্যাঁ সি যারা পড়েছি, C++ যারা পড়েছি তারা বলো। ইন্ট, ফ্লোট, ফ্লোট, তারপরে ডাবল, ডাবল, তারপরে স্ট্রিং, স্ট্রিং, তারপরে ক্যার, বলো লং, ক্যার, ক্যার, ওকে ক্যার, তারপরে বুলিয়ান, বুলিয়ান, তারপরে ডাবল ইন্ট, ডবল ইন্ট, ঠিক আছে? ডবল ইন্ট আছে, আরও আছে, রাইট? কিন্তু মেন জিনিসগুলো এগুলোই, রাইট? এখানে এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের কথা যদি আমরা বলি, তাহলে ইন্ট, ফ্লোট, ডাবল এই তিনটেই কোন রকমের পার্ট, কোন রকম ডেটা টাইপের পার্ট? এনিবাডি? প্রিমিটিভ। না, এই সবকটাই প্রিমিটিভ, কিন্তু এই সবকটাই প্রিমিটিভ। এখানে কিন্তু এই সবকটাই প্রিমিটিভ, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হচ্ছে স্ট্রিং। আমরা দেখবো এখানে সবকটাই হচ্ছে প্রিমিটিভ, প্রিমিটিভ, ওকে? এগুলো সব প্রিমিটিভ। সরি, যদি আমরা জাভাস্ক্রিপ্টের কথা বলি, তাহলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইন্ট বলে আলাদা কিছু নেই, ফ্লোট বলে আলাদা কিছু নেই, ডাবল বলে আলাদা কিছু নেই, একটাই ডেটা টাইপ, সেটা হচ্ছে নাম্বার। ওকে, নাম্বার। এই ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্রিং, STRING। এসটা ক্যাপিটাল নয়। কেন বললাম ক্যাপিটাল নয়, তার একটা কারণ আছে, আমি একটু পরে বলবো। নাম্বার, স্ট্রিং, নাম্বারের মধ্যে কী কী পড়ছে? ইন্টিজার, ফ্লোট, ডাবল, যা যা হতে পারে সব কিছু, ঠিক আছে? ইভেন কমপ্লেক্স নাম্বার অলসো, সব কিছুই নাম্বারের মধ্যে চলে আসে। তাহলে একটাই ডেটা টাইপ, সেটা হচ্ছে নাম্বার। এছাড়া আছে স্ট্রিং, এছাড়া আছে বুলিয়ান, যার যার নাম হচ্ছে বুল। এছাড়া হচ্ছে বিগ ইন্ট। বিগ ইন্ট, অনেক বড় নাম্বার যদি স্টোর করতে হয় তাহলে বিগ ইন্টের মধ্যে স্টোর করতে হয়। অনেক বড় মানে অনেক বড়, রিয়েলি অনেক বড়, যার প্রয়োজন আমাদের পড়ে না। এছাড়া আর কি আছে? এছাড়া আছে হচ্ছে নাল, NULL, নাল। এছাড়া আছে কি? এছাড়া আছে আনডিফাইন্ড,
আনডিফাইন্ড, এগুলো সব কিন্তু ডেটা টাইপ আনডিফাইন্ড। ওকে, আনডিফাইন্ড। এছাড়া আছে হচ্ছে সিম্বল, সিম্বল। ওকে, সিম্বল। তাহলে কী কী ডেটা টাইপ, কী কী জাভাস্ক্রিপ্টে? কেউ একজন আমাকে বলো। এক নাম্বার হচ্ছে নাম্বার, সেকেন্ড হচ্ছে স্ট্রিং, থার্ড বুলিয়ান, বিগিন্ট, নাল, আনডিফাইন্ড, সিম্বল। সবার মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ দাদা। এবারে যদি আমি নন প্রিমিটিভ টাইপ ডেটার কথা বলি, এনপি, নন প্রিমিটিভ টাইপ ডেটার কথা বলি, কে বলতে পারবে নন প্রিমিটিভ টাইপ ডেটা কি? বলো, নন প্রিমিটিভ টাইপ ডেটা। অ্যারে অবজেক্ট কারেক্ট, এগুলো। কারেক্ট, ভেরি গুড। অ্যারে অ্যান্ড অবজেক্ট, অ্যারে আর অবজেক্ট, অ্যারে অ্যান্ড অবজেক্ট। ওকে, বোঝা গেল? অ্যারে অ্যান্ড অবজেক্ট। আমি যদি প্রিমিটিভ টাইপ ডেটার কথা বলি, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, বিগিন্ট, নাল, আনডিফাইন্ড, সিম্বল। নন প্রিমিটিভ টাইপ ডেটার কথা বলি অ্যারে অ্যান্ড অবজেক্ট। এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে? দাদা প্রিমিটিভ আর নন প্রিমিটিভটা কি হবে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, কেউ তোমরা ট্রাই করতে চাও? আমি বলছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ, আমি বলছি, কিন্তু যারা কম্পিউটার সায়েন্সের বা যাদের আইটি সম্পর্কে একটু নলেজ আছে, তারা কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ টাইপ ডেটা? কি ডিফারেন্স? এনিবডি? কেউ ট্রাই করতে চাও? ট্রাই করতে চাইলে করতে পারো, হ্যাঁ বলো। প্রিমিটিভ টাইপের ডেটাগুলোর মানে কতটা স্পেস লাগবে সেগুলো আগে থেকেই প্রিডিফাইন করা থাকে। প্রিডিফাইন্ড, কারেক্ট। হ্যাঁ, কিন্তু নন প্রিমিটিভের কতটা স্পেস লাগতে পারে সেটা বোঝা যায় না বলে কারেক্ট, ওগুলো মানে ডিফাইন করা থাকে। কারেক্ট। কিন্তু দিস ইজ গুড, মানে তুমি ঠিক বলেছো যে প্রিমিটিভ টাইপের ডেটাগুলো যেগুলো আছে সেগুলো আমি আগে থেকে বলে দিতে পারছি। যে সাপোজ 4 বাইট, আমি বলে দিলাম যে 4 বাইট। ওকে, আমি বললাম যে 4 বাইট নাম্বার স্টোর হবে 4 বাইটের মধ্যে, 4 বাইটের মধ্যে নাম্বার স্টোর হবে। তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারি যে হাইয়েস্ট নাম্বার কত স্টোর হতে পারে, রাইট? আমি বোধহয় তোমাদেরকে দুটো ভিডিও দিয়েছিলাম, যদি তোমরা এখানে যাও দেখবে এই দুটো ভিডিও কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কোন ভিডিও দুটো। অ্যাক্সেস কোর্সে গেলাম, গো টু কোর্স, স্টার্ট লার্নিং। এই যে এখানে তোমরা দেখতে পাবে দুটো ভিডিও আছে, এই যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালস ইউ নিড টু নো, ঠিক আছে? এই যে দুটো ভিডিও আছে এখানে, এই দুটো ভিডিও কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখবে তোমরা। যারা নন টেকের ব্যাকগ্রাউন্ডে তারা তো অবশ্যই দেখবে, যারা টেক ব্যাকগ্রাউন্ড আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো যে তোমরাও দেখবে। ওকে, যদি এখানে যাও তাহলে দেখবে এখানে যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা দেখবে। ওকে, কেন বললাম দেখতে, আমি বলে দিচ্ছি এখনই। আমরা এই 4 বাইট থেকে বের করে নিতে পারি যে হাইয়েস্ট নাম্বার কত স্টোর হতে পারে, রাইট? একটা নাম্বারের মধ্যে এরকমভাবে একটা ইন্টিজারের মধ্যে একটা, যদি C++ হতো তাহলে সেই ক্ষেত্রে আমি বলছি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এগুলো পসিবল না। যে C++ হতো সেই ক্ষেত্রে একটা 4 বাইটের মধ্যে কত হাইয়েস্ট নাম্বার স্টোর হতে পারে সেটা আমরা বের করে নিতে পারি। তার থেকে বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, এগুলো একটা ডিফারেন্ট ডিসকাশন। তার মানে এখানে প্রিডিফাইন্ড, এখানে সাইজটা প্রিডিফাইন্ড, সাইজটা এখানে প্রিডিফাইন্ড। ওকে, সাইজটা এখানে প্রিডিফাইন্ড, কিন্তু নন প্রিমিটিভ টাইপ ডেটার ক্ষেত্রে সাইজটা প্রিডিফাইন্ড নয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সুবিধাটা কী হলো? সুবিধাটা এটাই হলো যে there is a data structure called stack, there is a data structure called stack, জানো তোমরা কেউ? and there is another data structure called heap, there is another, ফার্স্ট হ্যাঁ, লিফ অর্ডারে এটা কাজ করে, LIFO, লিফ অর্ডারে কাজ করে, দ্যাট ইজ ওকে। there is a thing called stack, there is a thing called stack and there is a thing called heap। এই ভিডিও দুটো দেখলে তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হবে। এবারে আমার কথা হচ্ছে যে প্রিমিটিভ টাইপের যে ডেটাগুলো আছে সেই সব প্রিমিটিভ টাইপের ডেটাগুলো কোথায় ক্রিয়েট হয়? এই স্ট্যাক এরিয়াতে ক্রিয়েট হয়, এখানে ক্রিয়েট হয়। সাপোজ আমি বললাম A=10, তাহলে A=10 কোথায় স্টোর হলো? কোথায় স্টোর হলো? স্ট্যাকের মধ্যে স্টোর হলো। ওকে, কিন্তু আমি যদি একটা নন প্রিমিটিভ টাইপের ডেটা বলি, সাপোজ আমি বললাম লেট ARR=5, 10, ওকে, একটা অ্যারে, এটা কোথায় ক্রিয়েট হবে জানো? এটা ক্রিয়েট হবে হিপের মধ্যে 5, 10, আর এটার একটা অ্যাড্রেস থাকবে। সাপোজ এই অ্যাড্রেসটা হচ্ছে #500, এর অ্যাড্রেসটা হচ্ছে #500, এই অ্যাড্রেসটা এখানে স্টোর থাকবে। মানে এখানে কি স্টোর থাকবে? array=500, #500, অর্থাৎ এই array=500 এটা কাকে রেফার করছে? এই হিপের মধ্যে এই এরিয়াটাকে, এই যে লোকেশনটা আছে এই লোকেশনটাকে পয়েন্ট করছে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না আমি আবার বলতে পারি।
আমি আবার রিপিট করতে পারি, কোনো অসুবিধা নেই, বলো। আমি কি বললাম? আমি বললাম অবজেক্ট অ্যান্ড অ্যারে, দিজ আর টু নন প্রিমিটিভ টাইপ ডেটা। নন প্রিমিটিভ টাইপ ডেটা কোথায় ক্রিয়েট হয়? হিপের মধ্যে ক্রিয়েট হয়। কেন হিপের মধ্যে ক্রিয়েট হয়? কারোর মাথায় এই কোশ্চেনটা আসছে? কেন হিপের মধ্যে ক্রিয়েট হয়? কারণ একটা অবজেক্ট অনেক বড় হতে পারে, একটা অবজেক্ট অনেক 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 বড় হতে পারে, একটা অ্যারে অনেক বড় হতে পারে, সেই পরিমাণ স্পেসটা তো আমাকে দিতে হবে। হিপের সাইজ জেনারেলি অনেক বড় হয়। এই হিপটা কোথায় থাকে জানো? এই হিপটা জেনারেলি থাকে আমাদের র্যামের মধ্যে। আমাদের কম্পিউটারে যে র্যাম আছে সেই র্যামের মধ্যে আমাদের র্যামের সাইজ অনেক বড় হয়, 8 জিবি, 16 জিবি, 32 জিবি কারুর, ঠিক আছে, লাইক দ্যাট। কিন্তু এই স্ট্যাকটা যেটা থাকে, এই স্ট্যাকটা কোথায় থাকে জানো? এই স্ট্যাকটা থাকে ইঞ্জিনের মধ্যে। এবারে বলবে ইঞ্জিন কি? ইঞ্জিন হচ্ছে এই ব্রাউজারের মধ্যে থাকা একটা সফটওয়্যার। এই ব্রাউজার, যে ব্রাউজারটা আমি এখানে ইউজ করছি, কি ব্রাউজার ইউজ করছি আমি? আমি সাপোজ এখন ইউজ করছি ব্রেভ ব্রাউজার। এই ব্রেভের মধ্যে থাকা একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনের মধ্যে থাকে হচ্ছে এই স্ট্যাক, যে স্ট্যাকের মধ্যে ক্রিয়েট হয় এই ডেটাগুলো, নন প্রিমিটিভ টাইপ ডেটাগুলো। আর প্রিমিটিভ টাইপ ডেটাগুলো কোথায় ক্রিয়েট হয়? আমাদের র্যামের মধ্যে, আমাদের কম্পিউটারের র্যামের মধ্যে, হুইচ ইজ জেনারেলি ভেরি বিগ, 8 জিবি, 12 জিবি, 16 জিবি, 32 জিবি। কিন্তু এই স্ট্যাকটা যেটা হয় সেটা সেটা সাইজ খুব ছোট হয়। কারণটা কি? কারণটা সেটা হচ্ছে ইঞ্জিনে তৈরি হয়, সেটা ইঞ্জিনের মধ্যে থাকে, আমাদের এই যে ব্রাউজারের যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার মধ্যে থাকে। সেই কারণে সেই কারণে জেনারেলি আমরা আগে থেকে বলে দিতে পারি, যেটা এবার ও বললো, নামটা ভুলে গেলাম আমি, কী নাম যেন, যে বললে যে এটা সাইজটা প্রিডিফাইন্ড আর এর সাইজটা প্রিডিফাইন্ড নয়, হোয়াট এভার, যে বললে এটার সাইজটা যেহেতু প্রিডিফাইন্ড সেই কারণে আমরা এটাকে এই ছোট স্পেসের মধ্যেও স্টোর করে রাখতে পারছি, জানি যে এটা কখনো বড় হবে না। কিন্তু এটা যদি হিপ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কনস্ট্যান্টটা থাকছে না, যে এটা যত বড়ই হোক না কেন আমি জানি যে এটার আমার হিপের সাইজ অনেক বড়, আমি এটা এখানে প্লেস করতে পারবো। বুঝতে পারলে? ডিড ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ দাদা। তো এই টপিকটা কিন্তু অনেকের কাছেই ক্লিয়ার নয়। তোমাদের কলেজের যারা কম্পিউটার সায়েন্সে পড়ো, যারা আইটিতে পড়ো, তারা দেখবে তোমাদের কলেজের যারা স্টুডেন্ট, তোমাদের ফ্রেন্ডসরা, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে যে আচ্ছা আমার একটা কথা বল, যে নন প্রিমিটিভ টাইপ ডেটা হিপে তৈরি হয় আর প্রিমিটিভ টাইপ ডেটা স্ট্যাকে তৈরি হয়, কিন্তু কেন, এর কারণটা কি? দেখবে অনেকেই বলতে পারবে না। এর অ্যাকচুয়াল কারণটা হলো এটা, যে হিপের স্টোরেজ অনেক বেশি থাকে, সেখানে আমরা এক্সপ্যান্ডেবল অনেক অবজেক্ট স্টোর করতে পারি, আর সেই অবজেক্টের যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমি আমার স্ট্যাকে স্টোর করে নিই। ওকে, বুঝতে পারলে? এই টপিক তো আরও আসবে, ডিটেলসে এরপরে আসবে, ঠিক আছে, ডিটেলসে আসবে, কারণ এরপরে যখন আমরা হয়েস্টিং পড়বো, জাভাস্ক্রিপ্টের হয়েস্টিং পড়বো, যখন ক্লোজার পড়বো, তখন স্ট্যাক আর হিপ তো কন্টিনিউয়াসলি আসবে, ঠিক আছে। সে কারণে এই জিনিসটা এখন আপাতত বোঝা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বুঝতে কি পারলে তোমরা? সবাই একটু বললে ভালো লাগবে, আবার সবাই যদি একটু ইন্টারেক্ট করো না, হ্যাঁ ভালো দাদা। লাগবে। হ্যাঁ দাদা। ওকে, শুভদীপ বুঝতে পেরেছে, বেশ, আশা করছি সবাই বুঝতে পেরেছে। লেটস কাম ডাউন টু দ্য নেক্সট টপিক। আচ্ছা, আমি বলছিলাম নন প্রিমিটিভ টাইপ ডেটার মধ্যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে না একটা অদ্ভুত জিনিস আছে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা মানে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক অদ্ভুত জিনিস আছে, সেরকমই একটা অদ্ভুত জিনিস হচ্ছে অ্যারে তো একটা নন প্রিমিটিভ টাইপ ডেটা, ঠিক আছে, অবজেক্ট একটা নন প্রিমিটিভ টাইপ ডেটা, ঠিক আছে, দের ইজ আ থিং কল্ড ফাংশন। ফাংশন ইজ অলসো নন প্রিমিটিভ টাইপ ডেটা। এবারে অনেক কোশ্চেন আমাকে করবে, কি বলছো দাদা, ফাংশন কি করে ডেটা হতে পারে, একটা ডেটা টাইপ হতে পারে, তাই তো? হ্যাঁ, ফাংশনও একটা ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফাংশনও একটা ডেটা টাইপ। ওকে, অর্থাৎ ফাংশন, তাহলে আমাকে এবার আমি যদি কোশ্চেন করি ফাংশন কোথায় ক্রিয়েট হবে, মাইক্রোফোন অন করে তাড়াতাড়ি বলো, ফাংশন কোথায় ক্রিয়েট হবে? বলো বলো বলো, কেউ বলবে না? ফাংশন কোন এরিয়াতে ক্রিয়েট হবে? স্ট্যাকে ক্রিয়েট হবে না হিপে ক্রিয়েট হবে? হিপে ক্রিয়েট হবে। কারেক্ট, নন প্রিমিটিভ। কারেক্ট, নন প্রিমিটিভ টাইপ ডেটা হিপে ক্রিয়েট হবে। আর এই ফাংশনের যে নাম, সেই নামটা কি স্টোর করবে? এই ফাংশনটার অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা স্টোর করবে। সেটা কোথায় স্টোর হবে? স্ট্যাকে স্টোর হবে। সেটা কোথায় স্টোর হবে? স্ট্যাকে স্টোর হবে। ওকে, আমি আসবো এই ফাংশনের ব্যাপারে আরও ডিটেলসে আসবো। এখন আপাতত আমরা কি কি বুঝলাম? ডেটা টাইপ একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ ডেটা, প্রিমিটিভ টাইপ ডেটা, যার মধ্যে কি কি আছে? যার মধ্যে আছে হচ্ছে নাম্বার, বিগ নাম্বার, নাম্বার। বিগ ইন্ট, সেকেন্ড হচ্ছে বি হচ্ছে স্ট্রিং, সাপোজ স্ট্রিং, তারপরে থার্ড হচ্ছে
বিগ ইন্ট, বিগ ইন্ট, ওকে, বিগ ইন্ট, বিগ ইন্ট, ঠিক আছে, বুলিয়ান, বিগ ইন্ট। নেক্সট ডি হচ্ছে বুলিয়ান, এখানে এখানে বুলিয়ান মানে বুল লিখতে হবে, বুল, ওকে, বুল। তারপরে নাল, 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 ভেরি গুড, নাল, ওকে। তারপরে আনডিফাইন্ড, 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 আর সিম্বল, আর একটা হচ্ছে নাল, আনডিফাইন্ড, আর একটা হচ্ছে সিম্বল, ইএফ জি, ঠিক আছে, জি হচ্ছে সিম্বল, সিম্বল, ওকে। আর প্রিমিটিভ টাইপ ডেটার কথা যদি, নন প্রিমিটিভ টাইপ ডেটার যদি কথা বলি, নন প্রিমিটিভ টাইপ ডেটার কথা যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে হবে অবজেক্ট, অবজেক্ট, অ্যারে, বি হচ্ছে অ্যারে, আর সি হচ্ছে ফাংশন, 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 ঠিক আছে, ফাংশন। দেখো ফাংশন যখন লিখলাম এরকম চলে, দরকার নেই ফাংশনটা লেখার দরকার নেই, ফাংশনটা জাস্ট মনে রাখবে, ঠিক আছে। যদি সোজা গিয়ে ইন্টারভিউকে বলে যে ফাংশন ইজ আ ডেটা ইন ডেটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট, তাহলে একটুখানি হয়তো অন্যরকম হয়ে যেতে পারে ব্যাপারটা, কিন্তু আই টেল ইউ হোয়াই ফাংশন ইজ আ ডেটা টাইপ, কেন ফাংশনকে ডেটা টাইপ হিসেবে কনসিডার করা হয়, আই টেল ইউ, নো প্রবলেম। ওকে, এবার আমি ব্রাউজারের কথা বলি। হোয়াট ইজ আ ব্রাউজার, কে বলতে পারবে? এই যে আমরা ব্রাউজারের কথা বলি, হোয়াট ইজ আ ব্রাউজার, ব্রাউজার কি? ব্রাউজার, এটা আমাদের বুঝতে হবে। ব্রাউজার, যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট শিখছি আমরা, সেখানে ব্রাউজার আমাদেরকে বুঝতেই হবে, কারণ আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করবো সেগুলো ব্রাউজারেই চলবে, রাইট? সেগুলো ব্রাউজারেই চলবে যদি না আমরা কোনো অ্যাপ ডেভেলপ করি, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্টের জিনিসপত্র জেনারেলি ব্রাউজারেই চলে, তো আমাদেরকে ব্রাউজার জিনিসটা কি সেটা খুব ভালো করে বুঝতে হবে। হোয়াট ইজ আ ব্রাউজার, সার্চ ইঞ্জিন, বলো? সার্চ ইঞ্জিন। না না, ব্রাউজার সার্চ ইঞ্জিন কি করে হতে পারে? ব্রাউজার ইজ নট আ সার্চ ইঞ্জিন, ব্রাউজার ইজ সফটওয়্যার কম্পোনেন্ট, ইট ইজ আ সফটওয়্যার, রাইট? কম্পোনেন্ট, সফটওয়্যার কম্পোনেন্ট। এই সফটওয়্যার কম্পোনেন্টটার কি ক্রেডিবিলিটি কি আছে, এটা কি করতে পারে, এর এর কাজটা কি? এর কাজ হচ্ছে এইচটিএমএল, সিএসএস কে রেন্ডার করা আর জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করা, বাস এইটুকুই, দ্যাটস ইট। এছাড়াও আরও অনেক কিছু হতে পারে, এই যেমন ধরো বুকমার্কগুলোকে সেভ করা, আরও এরকম এক্সট্রা আরও কিছু ফিচার দিতে পারে, কিন্তু বেসিক ব্রাউজারের কাজ কিন্তু এই দুটোই, এইচটিএমএল আর সিএসএসকে রেন্ডার করা, জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করা। আমি যদি এখানে টিওআই লিখে সার্চ করি, হোয়াট ইজ টিওআই, টাইমস অফ ইন্ডিয়া, টিওআই বলে যদি আমি সার্চ করি, কি এলো এটা? এটা যেটা এলো এটা কিন্তু এইচটিএমএল আর সিএসএস এলো, আর কিচ্ছু নয়, নাথিং। আর কিছু জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হলো, আর কিচ্ছু হলো না। তাহলে বেসিক্যালি আমাদের যে ব্রাউজার, সেই ব্রাউজারের কাজটা কি? এক নাম্বার কাজ হচ্ছে এইচটিএমএল আর সিএসএসকে রেন্ডার করা, সেকেন্ড কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করা। রেন্ডার মানে কি? রেন্ডার মানে হচ্ছে স্ক্রিনে দেখানো, আর কিচ্ছু না, একটু ফ্যান্সি ওয়ার্ড হচ্ছে রেন্ডার। রেন্ডার মানে হচ্ছে স্ক্রিনে দেখানো, যখনই স্ক্রিনে কোনো একটা জিনিস ফুটে উঠবে সেটাকে আমরা বলবো রেন্ডার হয়ে গেছে। আর কখনো ভুল হবে? রেন্ডার মানে বুঝতে পেরে গেছো? রেন্ডার বুঝতে পেরে গেছো? রেন্ডার কি? হোয়াট ইজ রেন্ডার? রেন্ডার মানে হচ্ছে আমাদের স্ক্রিনে যদি জিনিসটা ফুটে ওঠে সেটাকে আমরা বলবো রেন্ডার হয়েছে, ঠিক আছে। রেন্ডার হচ্ছে না, রেন্ডার হচ্ছে না মানে কি? রেন্ডার হচ্ছে না মানে ওটা স্ক্রিনে আসছে না, একটু ফ্যান্সি ওয়ার্ড হচ্ছে রেন্ডার। আর জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করা, জাভাস্ক্রিপ্টের যে কোড আছে সেই জাভাস্ক্রিপ্টের কোডটাকে এক্সিকিউট করা। আমি যেটা বললাম সেটা ঠিক বললাম কিনা কীভাবে বুঝবো? ইন্সপেক্টে যাও না, ইন্সপেক্টে গিয়ে দেখো, এই তো জাভাস্ক্রিপ্ট, এটা কি এইচটিএমএল সিএসএস, দেখো কিচ্ছু নয় এইচটিএমএল সিএসএস। এই যে বডি, বডি মানে হচ্ছে টোটাল বডিটা, এখানে গেলাম, এখানে গেলাম, সি এই যে এসবিজি ওপরে যে কন্টেন্টটা আছে, এসবিজির যে ব্রেভের আইকনটা আছে, সেই এসবিজি আইকন। এরপর আমি নিচে গেলাম, দিস ইজ মেন, দিস ইজ হেডার, দেখো না, এইচটিএমএল সিএসএস, কিচ্ছু নয় এইচটিএমএল সিএসএস। এর যদি জাভাস্ক্রিপ্ট দেখতে চাই, জাভাস্ক্রিপ্টও আমরা দেখতে পারি, কিন্তু এখন আপাতত থাকে, যদি আমরা সোর্সেসে যাই, ঠিক আছে, আমরা দেখতে পাবো এখানে কোথাও একটা থাকবে, কনসোলে নয়, এর জাভাস্ক্রিপ্টও কোথাও না কোথাও একটা লেখা থাকবে, ঠিক আছে, এরকমই কোথাও না কোথাও একটা লেখা থাকবে। আপাতত নট আওয়ার বিজনেস, ঠিক আছে, এখন আমাদের এই নিয়ে ভাবার দরকার নেই। হোয়াট ইজ আ ব্রাউজার? ব্রাউজার দুটো জিনিস করতে পারে, অ্যাপার্ট ফ্রম সাম আদার থিংস, মেন দুটো জিনিস করতে পারে, এইচটিএমএল সিএসএস রেন্ডার করতে পারে আর জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করতে পারে। এবারে আমার কথা হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয় কেমন করে? কেউ বলতে পারবে? কম্পিউটার সায়েন্স ফোকস, একটা ল্যাঙ্গুয়েজ সে সে এক্সিকিউট কীভাবে হয়? যদি আমি সি++এর কথা বলি, যদি আমি জাভার কথা বলি, ঠিক আছে, সেটা কীভাবে এক্সিকিউট হয়? জাভার ক্ষেত্রে কী হয়? দিস ইজ মাই জাভা কোড ইজ কনভার্টেড ইন্টু, যখন আমি জাভা সি কমেন্ট দিলাম তখন সেটা কনভার্টেড ইন্টু বাইট কোড,
bytecode, then that bytecode is interpreted into machine language code, machine understandable code, তারপরে সেই আন্ডারস্ট্যান্ডেবল কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এটাই তো হয় জাভা, একটা কোড যেটা আমাদের মেশিন কিচ্ছু বুঝতে পারে না, সেটা আমরা জাভা সি কমেন্ট যখন দিই তখন সেটা কম্পাইল হয়ে কিসে আসে, একটা বাইট কোডে আসে। সেই বাইট কোডটা তারপরে লাইন বাই লাইন এক্সিকিউট হয় কীভাবে, ইন্টারপ্রেটেড হয় লাইন বাই লাইন এবং সেটাকে এক্সিকিউট হয়। এই যে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড, এটা কী দিয়ে তৈরি? জিরোজ অ্যান্ড ওয়ান্স দিয়ে। অলওয়েজ রিমেম্বার, আমাদের কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া আর কিচ্ছু বোঝে না। হোয়াট এভার ইউ আর ডুইং, সেগুলো হচ্ছে এক একটা লেয়ার, জাস্ট লেয়ার অন দ্য টপ অফ অ্যানাদার লেয়ার। আমাদের কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিচ্ছু বোঝে না। তো আলটিমেটলি আমাদেরকে জিরো আর ওয়ানে কনভার্ট করতে হবে আমাদের কোডটা। কি বললাম আমি কি বললাম, বোঝা গেল? হ্যালো এভরিওয়ান, ঘুমিয়ে পড়ো না, শীতের সকাল, ঘুমিয়ে পড়ো না, তাহলে প্রবলেম হবে। ঘুমাওনি তো কেউ? দেখো, না ওকে ঠিক আছে। এরকমভাবে জাভা এক্সিকিউট হয়। এবার আমি বলি জাভাস্ক্রিপ্ট কীভাবে এক্সিকিউট হয়। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইঞ্জিনের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মাধ্যমে। একটু আগে আমি ইঞ্জিনের কথা বললাম, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মাধ্যমে। এই ইঞ্জিনটা কীরকম দেখতে? ইঞ্জিনটাকে কি অ্যাকচুয়ালি এরকম ইঞ্জিনের মতো দেখতে? না। এই ইঞ্জিনটা হচ্ছে আরেকটা সফটওয়্যার কম্পোনেন্ট। হোয়াট ইজ এ ইঞ্জিন? সফটওয়্যার কম্পোনেন্ট। ওকে, যার মধ্যে কম্পাইলার আছে। যদি ইন্টারপ্রেটারের দরকার থাকে তাহলে ইন্টারপ্রেটার আছে। কি আছে এর ভেতরে জানার দরকার নেই, আপাতত আমাদের এইটুকু জানলেই হবে। জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয় জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মাধ্যমে। ওকে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মাধ্যমে। এবারে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কোথায় থাকে? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে ব্রাউজারের মধ্যে। আমি যেগুলো বলছি এগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো না, নোড.js কি জিনিস শেখা, নোড.js মানে ব্যাকএন্ড যখন আমরা শুরু করবো, দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ। দ্যাট উইল বি ভেরি জাস্ট লাইক আ গেম ফর ইউ। ঠিক আছে, যদি এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারো। ইঞ্জিন কোথায় থাকে? ব্রাউজারের ভেতরে থাকে। এই ইঞ্জিনটার নাম কি? সাপোজ আমি যদি ক্রোমের কথা বলি, ক্রোমের ভেতরে যে ইঞ্জিনটা থাকে সেই ইঞ্জিনটার নাম কি? ক্রোমের ভেতরে, হ্যাঁ, ভেরি গুড, V8। ক্রোমের ভেতরে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিনটা থাকে সেই ইঞ্জিনটার নাম হচ্ছে V8। ওকে, অ্যাপেলের দেখো, ক্রোম হচ্ছে কি? ক্রোম কার? গুগলের। ঠিক সেরকম এটা হচ্ছে গুগলের, তাই তো, গুগল কোম্পানির। ঠিক সেরকম অ্যাপেল কোম্পানির একটা ব্রাউজার আছে যার নাম হচ্ছে সাফারি। জানো কি তোমরা সাফারি? এই সাফারির ভেতরে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার নাম কি? এনিবডি? নাইট্রো। ভেরি গুড। যদি আমরা এর কথা বলি, এজের কথা বলি, এজ কার? এটা যেমন গুগলের, এটা যেমন অ্যাপেলের। এজ কার? মাইক্রোসফটের, রাইট। এই এজের ভেতরে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার নাম কি? চাকরা। ভেরি গুড, চাকরা। যদি আমরা মজিলা ফায়ারফক্সের কথা বলি, ঠিক আছে, মজিলা, তার ভেতরে যেটা আছে সেটা নাম স্পাইডার মাঙ্কি। ইউ ক্যান ড্রাইভ দ্য ইন্টারভিউ হাউএভার ইউ ওয়ান্ট। যদি তোমরা এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে জানো, ইউ ক্যান ড্রাইভ দ্য ইন্টারভিউ। গোটা ইন্টারভিউটা তোমরা ড্রাইভ করবে, নট দ্য ইন্টারভিউয়ার। যদি এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে জানো, এগুলো বেসিক্স আমাদের এগুলো জানা উচিত। জাভাস্ক্রিপ্ট যদি আমরা পড়তে চাই, তাহলে তুমি একটা ইউটিউবের কোনো একটা কোর্স দেখবে জাভাস্ক্রিপ্টের, তারা শুরু করে দিচ্ছে এই হচ্ছে ডেটা A=, এই ভ্যার, এই লেট, এই কনস্ট, এই। আরে জাভাস্ক্রিপ্ট কি খায় না মাথায় দেয়, সেটা চলে কীভাবে, আমাকে সেগুলো তো বুঝতে হবে আগে, নাহলে আমি শিখবো কীভাবে জিনিসটা। ওকে, তো এই জিনিসগুলো তোমাদের জানা উচিত। বেশ, সবাই বুঝতে পেরেছো ইঞ্জিন কি? তাহলে আমাকে কেউ একজন, আমি এবার র্যান্ডামলি কাউকে জিজ্ঞাসা করি। আমি যদি সাপোজ জিজ্ঞাসা করি কাকে, শুভদীপ বলো, হোয়াট ইজ ইঞ্জিন? হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন? এত টাইম নেই। নেক্সট রাহুল ভর, হোয়াট ইজ এ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন? বলো, পারবে বলো। ওকে, নেক্সট রিতম শাহ, সোমনাথ সাহু, কেউ একজন আমাকে বলো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার যা কি করে জাভাস্ক্রিপ্ট কোডকে এক্সিকিউট করে ব্রাউজারে। কারেক্ট। এটা থাকে কোথায়? ব্রাউজারের মধ্যে। ব্রাউজার কি? এটা আরেকটা সফটওয়্যার কম্পোনেন্ট যার মধ্যে কি জিনিস থাকে? HTML CSS রেন্ডার করার পাওয়ার থাকে, আর জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করার ইঞ্জিনটা থাকে। কারেক্ট? ওকে, হ্যাঁ।
এবারে আমি এখানে একটা ছোট্ট করে একটা জিনিস বলে দিই তোমাদের, হোয়াট ইজ নোট জেএস। একজন জেন্টেলম্যান কি করলো, সাপোজ দিস ইজ মাই ব্রাউজার, এটা হচ্ছে আমার ব্রাউজার, ওকে। এই ব্রাউজারের মধ্যে কী কী জিনিস আছে বললাম, একটা হচ্ছে HTML CSS রেন্ডার করার পাওয়ার, একটা জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করার ইঞ্জিন, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে সেই ইঞ্জিনটা, ধরে নাও এটা হচ্ছে সেই ইঞ্জিনটা, এটা কি একটা সফটওয়্যার কম্পোনেন্ট, এটাও একটা সফটওয়্যার কম্পোনেন্ট, ওকে। একজন জেন্টেলম্যান কি করলেন, বললেন যে আচ্ছা HTML CSS এর সাথে জাভাস্ক্রিপ্টও চলছে, কোনো অসুবিধা নেই। জাভাস্ক্রিপ্ট এখন কি টাইপের ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড, বলো বলো। সার্ভার না সার্ভার কি করে হলো, আমি এখন ক্লায়েন্ট হ্যাঁ সাইড কারেক্ট, আছে। এখন তো ক্লায়েন্ট সাইড আছে না, এখন তো আমি শুধুমাত্র ক্লায়েন্টে, মানে আমার ব্রাউজার হচ্ছে আমার ক্লায়েন্ট, তো আমি আমার ব্রাউজারেই শুধুমাত্র জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করতে পারছি, তাহলে ইট ইজ আ ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এখন, ক্লায়েন্ট সাইড। এবার আমার কথা হচ্ছে আমি এই জাভাস্ক্রিপ্টটাকে ক্লায়েন্ট সাইডে ইউজ করতে পারছি, হুইচ ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু আমি এই ইঞ্জিনটাকে এই ব্রাউজার থেকে কি টেনে বাইরে বের করে আনতে পারি? ধরো এর ভেতরে কোথাও একটা আছে, এটাকে টেনে আমি বাইরে বের করে আনলাম এবং এটাকে অ্যাজ আ সেপারেট সফটওয়্যার, একটা সেপারেট সফটওয়্যার আমি ইনস্টল করার জন্য মার্কেটে অ্যাভেলেবেল করে দিলাম। নাও এখন জাভাস্ক্রিপ্টটা শুধুমাত্র এই ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ নেই, বাইরে অ্যাজ আ সেপারেট সফটওয়্যার অ্যাভেলেবেল। জানো এই সফটওয়্যারটার নাম কি? এই সফটওয়্যারটার নামই হচ্ছে নোট.js। অ্যাকচুয়ালি নট আ সফটওয়্যার, দিস ইজ আ রান টাইম এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে জাভাস্ক্রিপ্টকে আমি যদি এটাকে ব্রাউজারের ভেতরে এক্সিকিউট করি তাহলে দ্যাট ইজ আ ক্লায়েন্ট সাইড। আমি যদি ওটাকে টেনে বাইরে, ওই যে ইঞ্জিনটা যেটা আছে ওই ইঞ্জিনটাকে বাইরে টেনে বার করে এনে এই নোট.js রান টাইমের মধ্যে এক্সিকিউট করি, তাহলে দ্যাট উড বি এ সার্ভার সাইড। এই জেন্টেলম্যান এটা করেছিলেন, কেউ একজন, পরবর্তীকালে আমরা পড়বো কি, যখন আমরা নোট.js পড়বো তখন আমরা পড়বো, ঠিক সেরকমভাবেই পড়বো, আজকে যেরকমভাবে আমরা পড়েছি ঠিক এরকমভাবেই আমরা ব্যাকএন্ড শুরু করবো এবং নোট.js এর হিস্ট্রি পড়বো, তারপরে নোট.js শুরু করবো, ঠিক আছে। কেউ একজন তাহলে বুঝতে পারলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নোট.js অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইন দ্য ক্লায়েন্ট সাইড। যদি ক্লায়েন্ট সাইড হয় তাহলে সেটা শুধুমাত্র ব্রাউজারের মধ্যেই সীমাবদ্ধ, যদি সেটা সার্ভার সাইড হয় তাহলে ওটা ব্রাউজারের বাইরে অ্যাভেলেবেল আমাদের কাছে। দেখো এটাকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, সিম্পল, আমরা যদি ব্রাউজারে যাই এবং গিয়ে লিখি যে নোট.js ইনস্টল, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবে যে নোট.js ডাউনলোড, হোয়াট ইজ নোট.js, এখানে গেলেই তোমরা দেখতে পাবে কোথাও একটা লেখা থাকবে যে ইট ইজ আ জাভাস্ক্রিপ্ট রান টাইম, ওকে। সি রান জাভাস্ক্রিপ্ট এনিওয়্যার এভরিওয়্যার। এতদিন ছিল জাভাস্ক্রিপ্টকে আমরা শুধুমাত্র ব্রাউজারের ভেতরেই রান করতে পারছি, এখন উই ক্যান রান জাভাস্ক্রিপ্ট এভরিওয়্যার ইন দ্য ব্যাকএন্ড অলসো। এখন তোমরা জানো না হোয়াট ইজ ব্যাকএন্ড, কিন্তু আমি বলবো হোয়াট ইজ ব্যাকএন্ড, ঠিক আছে। কিন্তু আপাতত তোমরা কি বুঝতে পারলে, তোমাদের কি ইন্টারেস্টটা বিল্ড হলো সেটা আমাকে বলো, এটাই আমার উদ্দেশ্য। হ্যাঁ, এখানে তো মানে রান টাইম এনভায়রনমেন্ট মানে কি? রান টাইম এনভায়রনমেন্ট মানে হচ্ছে যেখানে আমরা রান করছি, যে লোকেশানে, যে এনভায়রনমেন্টে আমরা রান করছি, বুঝতে পারছো। আমি যদি ক্লায়েন্ট সাইডে রান করি দ্যাট ইজ মাই ক্লায়েন্ট সাইড এনভায়রনমেন্ট, আমি যদি এটাকে সার্ভার সাইড এনভায়রনমেন্টে এক্সিকিউট করি তাহলে দ্যাট উড বি মাই সার্ভার সাইড এনভায়রনমেন্ট। আরে বাবা, ব্রাউজারের বাইরে করছে কেমন করে রান? ওই তো এই তার জন্য আমাকে এই নোট.js এনভায়রনমেন্টে ডাউনলোড করতে হবে। যখনই আমি নোট.js এনভায়রনমেন্টে ডাউনলোড করব তখন এই জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটা আমার কাছে ব্যাকএন্ডেও অ্যাভেলেবেল হয়ে গেল। অর্থাৎ আমি এটাকে দেখো, আমি যদি এখন সাপোজ এটাকে রান করতে চাই, কিভাবে রান করছি, আমি যখন লাইভ সার্ভার করে, হ্যাঁ আমি এখন লাইভ সার্ভার করে এক্সিকিউট করছি, রাইট। কিভাবে এক্সিকিউট করছি, লাইভ সার্ভার করে এক্সিকিউট করছি। অর্থাৎ আমাকে কি ইউজ করতে হচ্ছে, আমি কোন ইঞ্জিনটা ইউজ করছি, আমি ইউজ করছি ব্রাউজারের ইঞ্জিনটা, রাইট। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমাদের খুব সারপ্রাইজিং লাগবে। দেখো এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে। আমি এবার সাপোজ এখানে বললাম যে লগ ব্যাকএন্ড, এটাকে আমি যদি ক্লায়েন্ট সাইডে এক্সিকিউট করতে চাই, কীভাবে ক্লায়েন্ট সাইডে এক্সিকিউট করবো, কন্ট্রোল এসে সেভ করলাম। আমি যদি এখানে যাই, এখানে গিয়ে জাভাস্ক্রিপ্টে গেলাম, এখানে গিয়ে দেখতে পাবো ব্যাকএন্ড, ওকে। এবারে আমি এটাকে যদি সার্ভার সাইডে এক্সিকিউট করতে চাই, আমার সিস্টেমে নোট.js ইনস্টল করা আছে, তোমাদের সিস্টেমে হবে না, কিন্তু বি ভেরি কেয়ারফুল, তোমাদের সিস্টেমে হবে না, আমার সিস্টেমে হবে। আমি কি করব, এখানে কনসোল ওপেন করব, ঠিক আছে। এখানে কনসোল ওপেন করলাম, এর ভেতরে গেলাম, আমি লিখলাম নোড index.js, সি দ্য ম্যাজিকটা কি তোমরা দেখতে পারলে? আমি কি করলাম, এই index.jsটাকে এখন আর
এই ব্রাউজারের মধ্যে এক্সিকিউট করলাম না, আমি এটাকে ব্যাকএন্ডেই এক্সিকিউট করলাম, আমি এটাকে ব্যাকএন্ডের মধ্যেই এক্সিকিউট করলাম এবং তার আউটপুটটা আমি পেলাম। এই আউটপুটটা কে দিল আমাকে? নোড.js এনভায়রনমেন্ট দিল। হোয়াট ইজ আ নোড.js এনভায়রনমেন্ট? নোড.js এনভায়রনমেন্ট হচ্ছে ওই ব্রাউজার থেকে বের করে আনা একটা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন। নোড.js এনভায়রনমেন্ট হচ্ছে যা ওই ব্যাকএন্ড ব্রাউজার থেকে বের করে আনা একটা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন, যেটা আমার সিস্টেমে ইনস্টল আছে, তোমাদের সিস্টেমে ইনস্টল নেই। আমি শিখিয়ে দেবো কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে করতে হয়। বাট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড গাইজ? হ্যাঁ দাদা, ইন্টারেস্টিং, Clear হলো এবার। ইন্টারেস্টিং লাগলো জিনিসটা। আমরা এখানে দেখো, আমরা এখন এখানে ব্যাক এন্ডের কোড লিখতে পারি। ও মাই গড, এতদিন আমরা ফ্রন্ট এন্ডের কোড লিখছিলাম, শুধুমাত্র ডম ম্যানিপুলেশন কোড। হোয়াট ইজ ডম ম্যানিপুলেশন পরে বলবো। আমরা এতদিন শুধুমাত্র ফ্রন্ট এন্ডের কোড লিখছিলাম, শুধুমাত্র HTML CSS আর জাভাস্ক্রিপ্ট। এখন আমরা ব্যাক এন্ডের কোড ইউজ করতে পারি, এখন আমরা ব্যাক এন্ডের কোড লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ আ গ্রেট 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 ম্যান, হি ওয়াজ আ গ্রেট ম্যান, যে এই জিনিসটা ভেবেছে যে আমি শুধুমাত্র ইঞ্জিনটাকে ব্রাউজারের মধ্যে ঢুকিয়ে রাখবো কেন, আমি বাইরে বের করে আনবো। ওকে, সো দ্যাট ইজ নোড.js এনভায়রনমেন্ট। আমরা নোড.js ইনস্টল করবো, তারপরে নোড.js যখন আমরা ব্যাকএন্ড শিখবো তখন দিস ইজ মাই, সাপোজ দিস ইজ মাই ব্যাকএন্ড, দিস ইজ মাই ব্যাকএন্ড, দিস কুড বি মাই ফ্রন্ট এন্ডস। এফি ফ্রন্ট এন্ড কী হতে পারে? ফ্রন্ট এন্ড কী হতে পারে? ফ্রন্ট এন্ড হতে পারে মাই ওয়েবসাইট, আরে মানে ব্রাউজার, বেসিক্যালি ব্রাউজার। ফ্রন্ট এন্ড কী হতে পারে? ব্রাউজার হতে পারে, অ্যাপ হতে পারে, একটা অ্যাপ হতে পারে, একটা ট্যাবলেট হতে পারে, ট্যাবলেটের অ্যাপ মানে ট্যাবের অ্যাপ, আর কি হতে পারে? ফ্রন্ট এন্ড আর কি হতে পারে? সাপোজ আমি এই তিনটেই রাখলাম, এই তিনটে কাকে রিকোয়েস্ট পাঠাবে? ব্যাকএন্ডকে রিকোয়েস্ট পাঠাবে, রাইট? এই তিনটে কাকে রিকোয়েস্ট পাঠাবে? ব্যাকএন্ডকে রিকোয়েস্ট পাঠাবে। এই ব্যাকএন্ড কার সাথে কথা বলবে? এই ব্যাকএন্ড কথা বলবে ডেটাবেসের সাথে, রাইট? ডেটাবেস আমাদেরকে ডেটাগুলো পাঠাবে এবং এখান থেকে ব্যাকএন্ড ব্রাউজারকে রেসপন্স পাঠাবে। দিস ইজ রিকোয়েস্ট, দিস ইজ রেসপন্স, দিস ইজ রিকোয়েস্ট। API কাজ কোথায়? ইয়েস, এই যে রিকোয়েস্ট, এই যে এইখানে তুমি যে রিকোয়েস্টটা করছো, রিকোয়েস্ট তুমি করবে কিভাবে? বাই ইউজিং এপিআইস। আর এই ব্যাকএন্ড সার্ভারেরটা এটাও নেটওয়ার্ক কল, এপিআইস নয়, নট এপিআইস, দিস আর কল্ড নেটওয়ার্ক কলস। যারা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট তারা পড়েছো কম্পিউটার নেটওয়ার্কিং, HTTP যেগুলো। কারেক্ট। এইএস, এইচটিটিপি হাইপারটেক্সট, protocol। হ্যাঁ, ট্রান্সফার প্রোটোকল, টিসিপি, ঠিক আছে, বিভিন্ন রকমের ওয়েব সকেট, দিজ আর ডিফারেন্ট টাইপস অফ কি প্রোটোকলস। আমরা কিভাবে এই রিকোয়েস্টটা করতে পারি? আমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমরা যেহেতু শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, আমাদের এত কম্পিউটার নেটওয়ার্কিং শেখার দরকার নেই। আমরা শুধুমাত্র যদি এইটুকু বুঝি যে এখান থেকে নেটওয়ার্ক কলের মাধ্যমে আমরা ব্যাকএন্ডকে কল করব এবং ব্যাকএন্ড আমাদেরকে রেসপন্স দেবে, আবার ব্যাকএন্ড ডেটাবেস কল করবে। কীরকমভাবে কল করবে? ঠিক এরকমভাবেই নেটওয়ার্ক কলের মাধ্যমে ডেটাবেসকে কল করবে এবং ডেটাবেস আমাদেরকে রেসপন্স দেবে। আমরা যখন রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে আমরা বসি, রাইট? দিস ইজ রাইট কিচেন, দিস ইজ দ্য কিচেন। আমরা হলাম এখানে আমরা হলাম ক্লায়েন্ট, তাই না? আমরা ক্লায়েন্ট, আমরা গেলাম, আমরা গিয়ে সোজা তো কিচেনে চলে যাই না। আমরা কি সোজা কিচেনে চলে যাই না? তার মাঝে একটা লোক থাকে, সেই লোকটা আমাদের কাছে আসে, হি ইজ কল্ড ওয়েটার আসেন এবং তাকে আমরা কী কী জিনিস চাইছি সেই জিনিসগুলো আমরা তাকে বলি। সেই ওয়েটার এখান থেকে আমাদের কাছ থেকে অর্ডারটা নেন, তারপরে আবার এখানে যান, এখানে গিয়ে সাপোজ দিস ইজ দ্য ডেটাবেস মানে কিচেন, এখান থেকে যা যা ডেটা দরকার সেখান থেকে নিয়ে এসে আমাদেরকে সার্ভ করেন। এই মানুষটা হচ্ছে এপিআই, আর যে কাজটা করছে এই কাজটা হচ্ছে নেটওয়ার্ক কল। হচ্ছে নেটওয়ার্ক কল। ইউজিং এপিআইস we can call the network, we can create a network call. Did you understand, guys? বলো, অনেক কিছু বললাম, জিনিসগুলো বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ দাদা, ইন্টারেস্টিং তো? হ্যাঁ দাদা। দেখো আমরা তো শিখবই, ভ্যার, লেট, কনস্ট, ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো তো শিখবই। এগুলো আমি একটা ইউটিউবের ভিডিও দিয়ে দেবো, তোমরা শিখে নেবে। বাট দ্য গ্রামার বিহাইন্ড ইট, ইউ শুড নো দ্য গ্রামার বিহাইন্ড ইট। ওকে, ইউ শুড নো দ্য গ্রামার। ইয়েস, অনেক কিছু ক্লিয়ার হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস নাও স্টার্ট জাভাস্ক্রিপ্টে কিছু। এটাই মেন ছিল, ঠিক আছে, এই জিনিসগুলোই মেন। এবারে আমি এগুলো তো তোমাদেরকে বলতেই পারি যে হোয়াট ইজ ভ্যাড, হোয়াট ইজ লেট, হোয়াট ইজ কনস্ট, এগুলো আমি বলতেই পারি, এগুলো কোনো ব্যাপারই না। সাপোজ আমি বললাম ভ্যার a = 10, মানে কি? আমি a নামের একটা কন্টেনার ক্রিয়েট করলাম, তার মধ্যে 10 বলে একটা ভ্যালু তার মধ্যে আমি স্টোর করে রাখলাম। এবারে সাপোজ আমি বলছি যে প্রিন্ট করতে চাই এটাকে, ঠিক আছে, কী লিখবো? লগ a। আমি যদি লগ a লিখি তাহলে তুমি দেখতে পাবে
এখানে 10 প্রিন্ট হয়েছে, এখানে 10 প্রিন্ট হয়েছে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, এখানে 10 প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখানেও তোমরা লিখতে পারো, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এখানেও তোমরা লিখতে পারো কনসোল ডট লগ, ঠিক আছে, কনসোল ডট লগ 10, ঠিক আছে, এটাও তোমরা লিখতে পারো। এখানে দেখো 10 এসছে, ঠিক আছে। কেন এখানে আনডিফাইন্ড এলো, ডোন্ট বদার অ্যাবাউট ইট, পরে। তো এটা তো একটা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন, রাইট? এখানে আমি জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করতেই পারি, কোনো অসুবিধা নেই। আবার আমি এখানে লিঙ্ক করে এখানেও এক্সিকিউট করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আমরা নোড.js সম্পর্কে পড়বো না, জাস্ট আমরা জেনে রাখলাম যে হোয়াট ইজ নোড.js। ওকে, বেশ। এবারে কয়েকটা জিনিস সেটা হচ্ছে ভ্যার a ইকুয়ালস টু 10 করলাম আমি। এবার আমাকে বলো, আমি যদি বলি যে লগ a কমা কমা টাইপ অফ a কমা টাইপ অফ a, টাইপ অফ a যদি আমি প্রিন্ট করি, তাহলে কি পাবো? হোয়াট উইল বি দ্য আউটপুট? নাম্বার আসবে প্রথমেরটাই, টাইপ Okay. অফ এতে আই গেস। ওকে, আর টাইপ প্রিমিটিভ ডাটা টাইপ যেটা কি বলে, সবার আগে বলো এখানে কি আসবে? এখানে কি আসবে? নাম্বার আসবে, এই যে নাম্বার আসবে, সবার আগে 10 a, আসবে, 10 10 সবার আগে এটা 10 কি আসবে, প্রিন্ট হবে? 10, তারপরে নাম্বার অফ a, নাম্বার নাম্বার আসবে, নাম্বার সরি, টাইপ অফ a নাম্বার আসবে, রাইট? নাম্বার আসবে, টাইপ অফ a, প্রিমিটিভ ডাটা নাম্বার টাইপ। আসবে। দিস ইজ দ্য কোশ্চেন। বলো। এটা একটা স্ট্রিং হয়ে যাবে তখন। ওকে, কেন স্ট্রিং কেন হবে? মানে টাইপ অফ এ, এটা তো একটা নাম্বারের মধ্যে আউটপুটটা আসবে, যেটা হ্যাঁ, একটা স্ট্রিং, তো সেটা টাইপ অফ করলে একটা স্ট্রিংই পাওয়া যাবে। ওর কথা, ও যেটা বলছে সেটার সাথে কেউ এগ্রি করছো? কেউ কি ও হ্যাঁ যেটা দাদা, বলছে সেটার সাথে এগ্রি করছো? ডু ইউ এগ্রি? হ্যাঁ দাদা, নাম্বার তো একটা স্ট্রিং টাইপ। নাম্বার তো একটা স্ট্রিং টাইপ। কেউ যদি মেসেজ লেখো তাহলে লিখো না, কারণ আমি দুটো একসাথে দেখা আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। আর না হলে গৌরব ফলো আপ করো মেসেজের। ওকে, এ, টাইপ অফ এ আর টাইপ অফ এ, হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে সবার আগে কি আসবে? এটা আসবে হচ্ছে না, এটা আসবে হচ্ছে কি 10। টাইপ অফ এ নাম্বার, যেহেতু আমরা একটু আগেই পড়লাম কি হয়, প্রিমিটিভ টাইপ ডেটা নাম্বার, সে কারণে এটা নাম্বার আসবে। টাইপ অফ এ মানে কি? টাইপ অফ এ মানে হচ্ছে, দেখো, টাইপ অফ এ, ঠিক আছে। সবার আগে বলো যে হোয়াট ইজ এ? এ হচ্ছে 10। টাইপ অফ এ মানে কি? নাম্বার। এই যে নাম্বারটা লেখাটা এলো, এটা কি জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা একটা স্ট্রিং, স্ট্রিং। এটা একটা স্ট্রিং। তাহলে আমি বলতে পারি যে টাইপ অফ এর জায়গায় আমি এখন লিখতে পারি যে নাম্বার। এবার আমি যদি বলি টাইপ অফ নাম্বার হুইচ ইজ আ স্ট্রিং, তাহলে এটা কি হবে? টাইপ অফ আ স্ট্রিং। হোয়াট ইজ টাইপ অফ আ স্ট্রিং? স্ট্রিং, অফকোর্স, স্ট্রিং। দেখো, আমি এটাকে সেভ করলাম, এখানে গেলাম, দেখো 10 নাম্বার আর স্ট্রিং। নাম্বারটার দুদিকে দুটো কি আছে? কোলন আছে, রাইট? কোলন মানেই হচ্ছে দ্যাট ইজ আ স্ট্রিং। বুঝতে পারছো? তো এই টাইপ অফ আ স্ট্রিং মানে অলওয়েজ স্ট্রিং। তাহলে একটা জিনিস মনে রাখবে, টাইপ অফ এনিথিং উড বি স্ট্রিং। টাইপ অফ এনিথিং উড বি স্ট্রিং। টাইপ অফ নাম্বার উড বি স্ট্রিং, টাইপ অফ বুলিয়ান উড বি স্ট্রিং, টাইপ অফ বিগ ইন্ট উড বি স্ট্রিং, এভরিথিং উইল বি স্ট্রিং। কারো কোনো কোশ্চেন নেই এখানে? কারো কোনো কোশ্চেন নেই তো? না দাদা। গুড। এবার আমি বলতে পারি, সাপোজ আমি এখানে বলতে পারি যে where a equals to, আমি যদি সাপোজ বলি কারোর একজনের নাম, তোমাদের কার নাম, সাপোজ আমি বললাম তনিমেশ। ওকে, তনিমেশ, ওকে, where a equals to তনিমেশ। ওকে, এবার আমি এটাকে প্রিন্ট করব কিভাবে? এটাকে আমি প্রিন্ট করব কিভাবে? লগ বলো এ, কনসোল লগ এ, ঠিক আছে। এটা এইভাবে প্রিন্ট করতে পারি। এবারে তোমাদেরকে বুঝতে হবে যে স্ট্রিং, হোয়াট আর স্ট্রিংস, ঠিক আছে। স্ট্রিংস আমরা তিন রকমভাবে করতে পারি, স্ট্রিংস আমরা তিন রকমভাবে ইনক্লুড করতে পারি। একটা হচ্ছে ইউজিং সিঙ্গেল কোটেশন, সেকেন্ড হচ্ছে ইউজিং ডবল কোটেশন, আর থার্ড হচ্ছে ইউজিং এনিবডি? একটা ব্যাকটিক দিয়ে। কারেক্ট, এটাকে বলে স্ট্রিং লিটারালস। এটাকে কি বলে? স্ট্রিং লিটারালস। এই দুটোর মধ্যে, এই তিনটের মধ্যে কি ডিফারেন্স আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওকে, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স, 1 আর 2 এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বরটা কোথায় ইনক্লুড হয়েছে? ইএস 6-এ। স্ট্রিং লিটারালের কথা বলছিলাম না, ইএস 6-এ ওটা ইনক্লুড হয়েছে। ওকে, ইএস 6-এ।
সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে স্ট্রিং লিটারালের মধ্যে যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারি, যে কোনো কিছু অ্যাপেন্ড করতে পারি। কীরকমভাবে? সাপোজ আমি বলছি কনসোল ডট লগ, এখানে লিখলাম ব্যাকটিক দিলাম ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, তারপরে আমি কি লিখবো? আমি লিখবো একটা $, তারপরে ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস, এটাকে বলে কার্লি ব্রেসেস। আরে অন্য কিছু না, দিস ইজ সেকেন্ড ব্র্যাকেট। একটু ফ্যান্সি ওয়েতে ডেভেলপাররা বলে কার্লি ব্রেসেস, তোমাদেরকেও তাই বলতে হবে। এটার ভেতরে আমি লিখলাম এ। যখন আমি এ লিখলাম তার মানে এটা কি প্রিন্ট হয়ে যাবে? আমি যখন সেভ করলাম, এটাকে সেভ করলাম, ওকে, এইগুলোকে আমাকে কি করতে হবে? কমেন্ট আউট করতে হবে। এটাকে আমি কমেন্ট আউট করতে হবে। যখন আমি এখানে গেলাম কি লেখা এলো? ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি তনিমেষ। ওকে, এরপরে আমি যা খুশি এখানে ইয়ে করতে পারি, ঠিক আছে? হাউ আর ইউ, তারপরে আবার এটাকে দিতে পারি, ঠিক আছে? এ কি আসবে লেখাটা? ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি তনিমেষ, হাউ আর ইউ তনিমেষ। ওকে, এবার আমি সাপোজ এটাকে চেঞ্জ করতে চাইছি। ওকে, তাহলে আমি জাস্ট তনিমেষের জায়গায় লিখে দেবো রিতম। সেভ করলাম, পুরো জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি রিতম, হাউ আর ইউ রিতম। তো ইউজিং দিস স্ট্রিং লিটারাল ইজ হাইলি রেকমেন্ডেড। কারণ কি? কারণ আমাদের যখন অনেক বড় একটা স্ট্রিং থাকে, সেখানে যদি অনেক জায়গায় সেম ভ্যারিয়েবলটা ইউজ করা হয়, তাহলে সব জায়গায় গিয়ে আমাদের চেঞ্জ করা পসিবল হয় না। জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে সেটার নামটা যদি আমরা চেঞ্জ করে দিই, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ভেরি সিম্পল, এখানে কারোর কোনো কোশ্চেন থাকা উচিত না। মানে কি জেএসএক্স লিখতে পারি এরকম? এই জেএসএক্স লিখতে পারি এইভাবে, ঠিক আছে? যখন আমরা রিঅ্যাক্ট শিখবো তখন দেখবো যে জেএসএক্স এইভাবে লেখা উচিত সব সময়, ঠিক আছে? ওকে, এবারে নেক্সট কয়েকটা জিনিস, সেগুলো হচ্ছে নাম্বার পড়ালাম, স্ট্রিং পড়ালাম। বিগ ইন্ট সম্পর্কে দেখে নেবে তোমরা, জাস্ট গুগল ইট। আমরা কখনো ইউজ করি না বিগ ইন্ট, অত দরকার পড়ে না। আমি এতদিনের কেরিয়ারে কখনো ইউজ করিনি বিগ ইন্ট। ওকে, আচ্ছা, যদি আমি বলি যে, আমি যদি সাপোজ বলি ইজ হাঙ্গরি, বা ইজ হাঙ্গরি না বলে আমি বললাম ইজ, কি বলা যেতে পারে, ক্যান ফ্লাই ইকুয়ালস টু, আমি যদি বলি ক্যান ফ্লাই, আচ্ছা এখানে আমি ক্যান ফ্লাই ইকুয়ালস টু যদি বলি যে ট্রু, ঠিক আছে? ক্যান ফ্লাই ইকুয়ালস টু ট্রু, এটা আমি বললাম যে লগ টাইপ অফ ক্যান ফ্লাই, বলো তো কী হবে? টাইপ অফ ক্যান ফ্লাই কী হবে? টাইপ অফ ক্যান ফ্লাই কী হবে? আগে বলে যে কোডটা কি ঠিক না ভুল, এখানে একটা ছোট্ট মিস্টেক করেছি আমি। হ্যাঁ, এখানে তো এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার টাইমে লেট বা কনস্ট কিছু কারেক্ট। এখানে একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে দিই। যদি আমরা কিছু না লিখি, তার মানে হচ্ছে বাই ডিফল্ট ভ্যার এখানে চলে আসবে। বাই ডিফল্ট কোনটা আসবে? ভ্যার আসবে না, লেট আসবে না, কনস্ট আসবে? ভ্যার আসবে, মনে থাকবে। যদি আমরা কিছু না লিখি, তাহলে এখানে বাই ডিফল্ট ভ্যার চলে আসবে। বাট রেকমেন্ডেড ওয়ে ইজ অলওয়েজ এখানে ভ্যার লেখা উচিত আমাদের। আমি এখানে ভ্যার লিখে দিলাম। যদি আমি এখানে ভ্যার না লিখি, তাহলেও কোনো অসুবিধা নেই, আমরা আউটপুট পাবো, কিন্তু আমাদের এখানে ভ্যার লেখা উচিত। ওকে, রেকমেন্ডেড ওয়ে। এবারে বলো টাইপ অফ ক্যান ফ্লাই, কি আউটপুট পাবো? বুলিয়ান হবে। বুলিয়ান, সিম্পল বুলিয়ান, ঠিক আছে? এখানে কোনো নো ব্রেনার, এগুলো নো ব্রেনার। জাস্ট আমি এই জিনিসটা শেখাবো বলেই এটা বললাম। ওকে, তাহলে বুলিয়ান সম্পর্কে আমরা বলে নিলাম। এবারে আসি নাল, আনডিফাইন্ড। আরেকটা জিনিস হয় উইচ ইজ নট আ ডেটা টাইপ, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড NaN। ওকে, যার ফুল ফর্ম হচ্ছে নট আ নাম্বার। এবার আমি বলি যে, আমি যদি বলি লগ, আচ্ছা নাল মানে কি? কে বলতে পারবে নাল মানে কি? হোয়াট ইজ নাল? নাল সম্পর্কে মনে রাখবে, যখনই নাল আসবে, নাল মানে হচ্ছে নট অ্যাভেলেবেল। হোয়াট এভার ডেটা ইজ নট অ্যাভেলেবেল, দ্যাট ইজ নোন অ্যাজ নাল, ঠিক আছে? আমি যদি বলি টাইপ অফ নাল, বলো দেখি কি আউটপুট আসবে? এটা একটা অবজেক্ট হিসাবে। কেন? আচ্ছা, কে আনসারটা বললে? আমি দাদা। আকাশ, তুমি আমার আগের ভিডিওগুলো হ্যাঁ দেখেছো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি তো। দেখো, টাইপ অফ নালের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, টাইপ অফ নাল অবজেক্ট প্রিন্ট করবে। কি কারণ আমি জানি না, লিটারালি আমি জানি না, ঠিক আছে?
ইউ ক্যান গুগল, ইউ ক্যান চ্যাট জিপিটি। টাইপ অফ নাল, জাভাস্ক্রিপ্টের কিছু কিছু অদ্ভুত জিনিস আছে, ঠিক তার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে এই জিনিসটা। টাইপ অফ নাল যদি আমরা করি তাহলে সেটা অবজেক্ট আসবে, মনে রেখে দাও, মুখস্থ করে নাও, ঠিক আছে, মুখস্থ করে নাও, মনে থাকবে সবার। টাইপ অফ নাল কী আসবে, হোয়াট ইজ দ্য টাইপ অফ নাল, যদি বাই চান্স তোমাদেরকে কেউ কোশ্চেন করে, ইউ শুড বি এবল টু আনসার ইজ দ্যাট অবজেক্ট আসবে। ওকে, কেন আসবে আমি জানি না, সত্যি জানি না, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে কিছু অদ্ভুত জিনিসপত্র আছে, ঠিক সেরকম আমি যদি বলি টাইপ অফ আনডিফাইন্ড, কী আসবে, টাইপ অফ আনডিফাইন্ড, আমি যদি প্রিন্ট করি টাইপ অফ আনডিফাইন্ড, বলো কি আসবে, কেউ ট্রাই করবে? আরে ট্রাই করো না, ট্রাই করতে অসুবিধা কি, ট্রাই না করলে মজা লাগবে না। সেভ যদি করি তাহলে দেখতে পাবে আনডিফাইন্ড, আনডিফাইন্ডের টাইপ কিন্তু আনডিফাইন্ড। ওকে, আবার মনে রাখবে টাইপ অফ আনডিফাইন্ড কি হবে, স্ট্রিং। স্ট্রিং, স্ট্রিং, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে নাল আর আনডিফাইন্ড আমরা বুঝতে পারলাম। আর নাল হচ্ছে যেটা অ্যাভেলেবেল নয়, আর আনডিফাইন্ড হচ্ছে যেটা এখনো ডিফাইন করা হয়নি, যেটা এখনো ডিফাইন করা হয়নি। আনডিফাইন্ডের এক্সাম্পল আমি যখন অবজেক্ট পড়াবো তখন দেবো, আমি এখন দিলাম না। আর নালের এক্সাম্পল কী দেবো, যেটা অ্যাভেলেবেল নেই সেটাই নাল। ওকে, এবারে আসি ন্যান, এন, ঠিক আছে। এবার আমাকে আকাশ বলো হোয়াট ইজ দ্য, আমি যদি করি লগ টাইপ অফ ন্যান তাহলে কী হবে, টাইপ অফ, হ্যাঁ, এটা একটা নাম্বার দেখাবে টাইপটা। কেন কেন দেখাবে, খুব অদ্ভুত না। ন্যান মানে কি, ন্যান মানে হচ্ছে নট আ নাম্বার, নট আ নাম্বারের টাইপ কী করে নাম্বার হতে পারে, এগেন অ্যানাদার মানে কি হলো জাভাস্ক্রিপ্ট থিঙ্গি এটা, ঠিক আছে। টাইপ অফ নাল অবজেক্ট আর টাইপ অফ ন্যান নাম্বার, কেন ভাই, টাইপ অফ ন্যান মানে কি নট আ নাম্বার, তাহলে সেটা টাইপ কী করে নাম্বার হতে পারে, দিস ইজ আ জাভাস্ক্রিপ্ট থিং, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ওকে, মনে থাকবে এই দুটো জিনিস, আমি একটুখানি স্পাইসি করে তোমাদেরকে বোঝালাম যাতে তোমাদেরকে এই দুটো জিনিস তোমাদের মাথায় থাকে। আমি জানি না ইফ পারলাম কি না, বাট ইউ শুড বি এবল টু রিমেম্বার দিস, যে টাইপ অফ ন্যান কী হবে, সবাই বলো টাইপ অফ ন্যান কী হবে, টাইপ অফ ন্যান কী হবে, নাম্বার। টাইপ অফ নাল কী হবে, অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট মনে রাখবে, জাস্ট একটু মনে রাখার জিনিস এই দুটো, আর কিছুই নেই, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের প্রিমিটিভ টাইপের ডেটা। এখানে স্ট্রিংয়ের ব্যাপারে একটু বলে দিই, স্ট্রিংয়ের কয়েকটা ফাংশনের ব্যাপারে বলে দিই, যেগুলো তোমরাও ইজিলি ইয়ে করতে পারবে, গুগল করে বের করে নিতে পারবে, কিচ্ছু নেই এখানে স্ট্রিং, ঠিক আছে। লেট str ইকোয়ালস, আচ্ছা আমি লেট ইউজ করছি এখন, ঠিক আছে, ভ্যার ইউজ করছি না, কেন ইউজ করছি না আমি পরে বলছি। লেট স্ট্রিং ইকোয়ালস টু, সাপোজ আমি লিখলাম বেঙ্গল কোডিং একাডেমি, ঠিক আছে, বেঙ্গল কোডিং একাডেমি। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস, আমি যদি এখানে সেমিকোলন না দিই তাহলে কী হবে, আর যদি সেমিকোলন দিই তাহলে কী হবে। সেকেন্ড থিং, সেমিকোলন কখন নেসেসারি আর সেমিকোলন কখন নেসেসারি নয়। ইন জেনারেল যখন আমরা লাইন বাই লাইন কোড করছি তখন সেমিকোলন ইজ নট মানে নেসেসারি নয়, যদি আমরা নাও দিই তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলেও কেউ কিছু বলবে না। ওকে, তাহলেও কেউ কিছু বলবে না, কিন্তু সাপোজ আমি বললাম লেট স্ট্রিং ইকোয়ালস টু বেঙ্গল কোডিং একাডেমি, তারপরে আমি বললাম যে লেট এ ইকোয়ালস টু হ্যালো, এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে জানি না কেন করবে, তুমি সেম লাইনে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার কেন করবে, বা সেম লাইনে দুটো কমেন্ট কেন লিখবে সেটা আমি জানি না, বাট ইফ ইউ ওয়ান্ট টু রাইট ইট তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেমিকোলনটা নেসেসারি। দেখো যখন আমি সেমিকোলন দিলাম তখনই এরারটা কিন্তু চলে গেল। ওকে, অর্থাৎ সেমিকোলন কখন নেসেসারি, যখন আমরা একটা লাইনের পরে একটা লাইন জাস্ট লাইক দ্যাট, একটা লাইনের পরে একটা লাইন কন্টিনিউয়াস লিখে যাচ্ছি, জানি না কেন লিখবে, যদি না তুমি সাইকোপ্যাথ হও তাহলে লিখবে না তুমি, কিন্তু যদি কেউ লিখতে চায় বা এরকম কোনো সিচুয়েশন আছে যে লিখতে হচ্ছে, তাহলে কিন্তু সেমিকোলনটা মাস্ট, আর বাকি অন্য ক্ষেত্রে সেমিকোলন মাস্ট নয়। বাট সেমিকোলন ইজ রেকমেন্ডেড, কারণ এটা লাইন শেষ হয়ে গেছে, লাইন ব্রেকটা আমাদেরকে বোঝায়, সেই কারণে সেমিকোলন ইজ রেকমেন্ডেড। ওকে, সবাই বুঝতে পারলে আমি কি বললাম? কুইক চেক, হ্যাঁ দাদা। কখন সেমিকোলন মানে নেসেসারি দিতেই হবে, ম্যান্ডেটারি, যখন আমরা লাইন বাই লাইন কোড করব, যখন আমরা লাইনের পরে লাইন, আরেকটা লাইন, তারপর লাইনটা একই লাইনের মধ্যে লিখে যাব, তখন আমাদের সেমিকোলন হচ্ছে ম্যান্ডেটারি, দিতেই হবে। আর যদি আমরা লাইনের একটা লাইনের পরে আবার সেকেন্ড লাইনটা লিখি, তারপরের লাইনে আবার সেকেন্ড লাইনটা লিখি, তখন কিন্তু সেমিকোলন ম্যান্ডেটারি নয়, বাট রেকমেন্ডেড সবসময়, আমি সবসময় সেমিকোলন দিই, দেখবে, ঠিক আছে, কারণ দিস ইজ রেকমেন্ডেড। আচ্ছা, বেঙ্গল কোডিং একাডেমি হলো এটা দরকার নেই। আর আমি এবারে বলছি যে ইন্ডেক্স অফ, সিম্পল, এগুলো কী বোঝাবো, এগুলো কী পড়ানোর কিছুই নেই, ঠিক আছে। আমি যদি বলি যে লগ ক্যার অ্যাট না কি জানো, ইন্ডেক্স অফ str ডট ক্যার অ্যাট যদি আমি বলি 0 তাহলে কী হবে, যদি আমি বলি ক্যার অ্যাট 0 তাহলে কী প্রিন্ট হবে,
তাহলে বিটা বিটা প্রিন্ট হবে। কেন বিটা প্রিন্ট হবে? তার কারণ হচ্ছে কে বলবে কারণ আমি যদি বলি বেঙ্গল কোডিং একাডেমি, ঠিক আছে, বেঙ্গল, সাপোজ আমি বেঙ্গলি বললাম শুধুমাত্র, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে লিখেই দিই, এত লেজি কেন আমি, কোডিং একাডেমি এখানে। তো এটা না ইন্ডেক্সিং হয়, ঠিক আছে, এর ইন্ডেক্স আছে, বিটার 0 ইন্ডেক্স, এটার 1, এটার 2, এটা 3, এটা 4, এটা 5, এই স্পেসটা হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ঠিক আছে, 18, 19, 20, ঠিক আছে, এরকম এই প্রত্যেকটার ইন্ডেক্স। আমি বললাম ক্যার অ্যাট 0 মানে হচ্ছে বি। আমি যদি বলতাম ক্যার অ্যাট 6 তাহলে কি প্রিন্ট হতো? স্পেস। আমি যদি বলতাম ক্যার অ্যাট 7 তাহলে সি প্রিন্ট হতো, লাইক দ্যাট। ওকে, এবার আমার কথা হচ্ছে যে আমি যদি বলি ক্যার অ্যাট str ডট লেন্থ তাহলে কি প্রিন্ট হবে? str ডট লেন্থ মানে কি? টোটাল ইন্ডেক্সটার থেকে একটা নাম্বার কম প্রিন্ট হবে। না, হলো না। str ডট লেন্থ যদি আমি বলি তার মানে কি? str ডট লেন্থ মানে কি? স্ট্রিং এর লেন্থ কত? স্ট্রিং এর লেন্থটা কত? কোনটাই স্ট্রিং মানে হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্রিংটা, এই স্ট্রিংটার লেন্থ কত বলো? 20। না, নয়, 20 নয়। হ্যাঁ মানে এটা 19 প্রিন্ট হবে। না, তাও হলো না। দেখো str ডট লেন্থ কত? str ডট লেন্থ কত? বলো আমাকে, এটা আগে বলো যে str ডট লেন্থ কত, str এর লেন্থটা কত? বলো বলো বলো। 20? 21 হ্যাঁ 21, অফকোর্স 21। কেন? কারণ 0 থেকে শুরু হয়েছে। আরে বাবা 0 থেকে শুরু হয়েছে, তাহলে 20 + 1 হবে না? অফকোর্স 21। তাহলে এই str ডট লেন্থের জায়গায় আমরা যদি লিখি 21, ক্যারেক্টার এট 21 এ কিছু আছে? 21 এ কি কিছু আছে? না 20 তে আছে, তাহলে কিছুই প্রিন্ট হবে না, কিছুই প্রিন্ট হবে না। সি দিস, আমি যদি বলি ক্যার অ্যাট 21, সেভ করলাম, কিছু প্রিন্ট হবে? দেখো তো, কিছুই প্রিন্ট হবে না, কিছুই প্রিন্ট হবে না। আমি যদি বলি ক্যার অ্যাট 20 তাহলে কিছু প্রিন্ট হবে? হ্যাঁ অবশ্যই হবে, একাডেমি ওয়াইটা প্রিন্ট হবে, এই ওয়াইটা প্রিন্ট হবে, রাইট? এই কার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে দেখো, ঠিক আছে, বোঝা গেল আমি কি বললাম? আচ্ছা, এবারে আমি এই লাস্টের ইন্ডেক্সটা প্রিন্ট করার জন্য আমাদেরকে কি প্রিন্ট করতে হবে? str ডট ক্যারেট str ডট লেন্থ। লেন্থটা কিন্তু কোনো ফাংশন নয়, মনে রাখবে, লেন্থটা জাভাতে বোধহয় ফাংশন, এখানে জাভাতে না, ইয়েতে সি++এ বোধহয় ফাংশন, কিন্তু এখানে কিন্তু ফাংশন নয়, ইটস আ অ্যাট্রিবিউট, সেই কারণে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস কিন্তু হবে না। ওকে, কনসোল ডট লগ str ডট ক্যার অ্যাট str ডট লেন্থ যদি আমি করি তাহলে কিছুই প্রিন্ট হবে না, সি দিস, কিচ্ছু প্রিন্ট হবে না, কারণ str ডট লেন্থ মানে হচ্ছে 21 কিছুই নেই। কিন্তু আমি যদি এখানে করি যে -1 তাহলে কিন্তু লাস্টেরটা প্রিন্ট হবে, সি ওয়াইটা প্রিন্ট হলো। কি এটা বুঝতে কোনো অসুবিধা? আমি যদি বলি -2 তাহলে কোনটা প্রিন্ট হবে? তাহলে এই ওয়াই এর আগে যেটা আছে এমটা প্রিন্ট হবে। যেই সেভ করলাম, এখানে গেলাম, দেখো এমটা প্রিন্ট হলো। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে এখানে? আমি যদি এখানে -2 এর জায়গায় +2 করে দিই তাহলে কি হবে? একাডেমি তাহলেও কিছু প্রিন্ট কিছুই প্রিন্ট হবে না, সিম্পল, কিচ্ছু প্রিন্ট হবে না, ঠিক আছে, ভেরি সিম্পল। কারোর কোনো অসুবিধা নেই তো এখানে? বলো, কারোর কোনো অসুবিধা নেই তো? না 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 গুড না, গুড না। গুড, ওকে। ঠিক সিমিলারলি আমি যদি এই বি এর ইন্ডেক্সটা ফাইন্ড আউট করতে চাই, বা এই সি এর ইন্ডেক্সটা ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি লিখবো? লগ, দাদা একবার বলো কোনটা বলো? কি বললে এই কিসের যে একটা এই সি এর ইন্ডেক্সটা আমি প্রিন্ট করতে চাইছি, সি এর ইন্ডেক্সটা কত, কি লিখবো? কনসোল ডট লগ, তারপরে ইন্ডেক্স অফ str ডট ইন্ডেক্স অফ সি, ঠিক আছে, সি এর ভেতরে সি যখন সেভ করলাম, দেখো এখানে দিয়ে দেবে 7, এটার ইন্ডেক্সটা 7, দেখো 7 কিনা দেখে নাও, দেখো এই তো 7, সি এর ইন্ডেক্স হচ্ছে 7। আচ্ছা, আমি যদি এখানে ছোটো হাতে সি দিতাম তাহলে হতো না? তাহলে কিন্তু হতো না, তাহলে কিন্তু কি দিত? বেঙ্গল কোডিং একাডেমি, আরেকটা কোথাও আছে, আরেকটা কোথাও সি আছে, তাই তো? হ্যাঁ এই যে একাডেমিতে একাডেমির সিটা হচ্ছে স্মল, সেই কারণে 15 এলো এখানে, ঠিক আছে। আমরা ইগনোর কেসও করতে পারি, ঠিক আছে, কেসটাকেও ইগনোর করতে পারি, সেসব পরে দেখবো, ঠিক আছে। এইসব স্ট্রিংয়ের যে ফাংশনগুলো আছে এগুলো সব সেলফ এক্সপ্লেনেটারি, ঠিক আছে, এগুলো আমার পড়িয়ে সময় নষ্ট করার মতো জিনিস নয়। স্ট্রিংয়ের
ফাংশনস, ফাংশনস, স্ট্রিং প্রিডিফাইন্ড ফাংশনস, সার্চ করে দেখবে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং প্রিডিফাইন্ড ফাংশনস, সার্চ করবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের স্ট্রিং মেথডস, এই যে অনেক কিছু এখানে দিয়ে দেবে, W3 স্কুল থেকে দেখে নেবে। এই যে ক্যারেট দেখলাম আমরা, ঠিক আছে, ক্যারেট দেখলাম, কনক্যাট মানে দুটো স্ট্রিংকে কীভাবে কনক্যাটিনেট করবো, ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর টু আপার কেস, স্ট্রিং ডট টু আপার কেস, স্ট্রিং টু লোয়ার কেস, ছোটো হাতের হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে, এগুলো সব সেলফ এক্সপ্লেনেটারি। এগুলো কি আমার বলার দরকার আছে? এগুলোর কি আমার প্রত্যেকটা ধরে ধরে বলার দরকার আছে? তোমরাই বলো। না দাদা। শিওর? বাকিরা? না না দাদা। ওকে, এখানে একটা ছোটো জিনিস আছে, সেটা হচ্ছে যে দুটো স্ট্রিংকে যদি কম্পেয়ার করতে হয় সেটা কীভাবে করবো। সাপোজ আমি বললাম যে এ ইকুয়ালস টু হ্যালো, ইকুয়ালস টু হ্যালো, ওয়্যার বা লেট এ ইকুয়ালস টু হ্যালো, তারপরে আমি বললাম যে লেট বি ইকুয়ালস টু আবার হ্যালো। এই দুটোকে কম্পেয়ার করছি আমরা, কীভাবে কম্পেয়ার করবো? লগ এ ইকুয়ালস টু বি, কী হবে? কী হবে আউটপুট? ট্রু। আমি যদি বলি সেভ করলাম, ট্রু। এইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, ডবল ইকুয়ালস টু আর ট্রিপল ইকুয়ালস টু মধ্যে একটা ডিফারেন্স আছে, আমি এখনই বলবো না, আমি পরে বলবো এটা। ঠিক আছে, আপাতত দেখো এই দুটো কন্টেন্টটা কী হলো, এই দুটোর কন্টেন্টটা যেহেতু এটা স্ট্রিং, ঠিক আছে, যেহেতু এটা স্ট্রিং সেই কারণে এরকম হলো। আমি যদি এখানে এরকম করতাম যে 10, এখানে 10 লিখলাম আর এখানে লিখলাম 10, ঠিক আছে, সেভ করলাম, কী হলো? ট্রু। ঠিক আছে, এবার আমি যদি বলি ট্রিপল ইকুয়ালস টু, আবার এখানে ট্রু আসছে। ঠিক আছে, আমি এখন এটা বলছি না, এখন এটা সম্পর্কে বলছি না। এ আর বি, লেট এ ইকুয়ালস টু এটা, বি ইকুয়ালস টু এটা, ঠিক আছে, ডবল ইকুয়ালস টু আর ট্রিপল ইকুয়ালস টু ডিফারেন্সটা আমি এখন বলছি না, আমি পরে বলবো, পরের দিনের ক্লাসে, কালকের ক্লাসে বলবো। ঠিক আছে, কোনো একটা জায়গায় এটা ফলস দেবে, কেন ফলস দেবে সেটা বলবো। ওকে, আচ্ছা, নন প্রিমিটিভ টাইপ ডেটা একটু বলে দিই, নন প্রিমিটিভ টাইপ ডেটা একটু বলে দিই। নন প্রিমিটিভ টাইপ ডেটার মধ্যে যদি আমি বলি, এটা মাইনাস, এটা আমি বোঝাইনি। ওকে, নন প্রিমিটিভ টাইপ ডেটার কথা যদি বলি তাহলে আসবে অ্যারে। তাহলে কি আসবে? অ্যারে। অ্যারে, অ্যারে কি? অ্যারের ডেফিনেশন বলে দাও, কম্পিউটার সায়েন্সের যারা আছো, অ্যারের ডেফিনেশন বলো। অ্যারের ডেফিনেশন বলো। লিনিয়ার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তারপরে কি? স্টোরস হোমোজিনিয়াস এলিমেন্টস, আর কি? হোমোজিনিয়াস এলিমেন্টস, আরে আমি বলে দেবো হোয়াট ইজ হোমোজিনিয়াস, কোনো অসুবিধা নেই। হোমোজিনিয়াস এলিমেন্টস আর কি? কালেকশন অফ রাইট, কালেকশন অফ হোমোজিনিয়াস এলিমেন্ট, কালেকশন অফ হোমোজিনিয়াস এলিমেন্টস। ওকে, আর কি? কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, কন্টিগুয়াস মেমোরি লোকেশানে স্টোর থাকে, CML, কন্টিগুয়াস মেমোরি লোকেশানে স্টোর থাকে। মানে আমরা এতদিন একটা কন্টেনার ইউজ করছিলাম যেখানে আমরা একটাই ডেটা স্টোর করতে পারছিলাম, এবারে যদি আমাদের এরকম হয় যে আমাদেরকে অনেকগুলো ডেটা স্টোর করতে হবে, 10, 12, 14, 16 এরকম অনেক কিছু স্টোর করতে হবে, তখন আমাদেরকে অন্য টাইপের একটা ডেটা কন্টেনার লাগবে, রাইট? এই কন্টেনারটার নাম হচ্ছে অ্যারে, এই কন্টেনারটার নাম হচ্ছে অ্যারে। ওকে, এবারে ইট ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার কেন? কারণ প্রত্যেকটা ডেটা একটার পর একটা প্রেজেন্ট আছে। যারা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার জানো তারা বুঝবে যে ওয়াই ইট ইজ নন, মানে লিনিয়ার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এরকমভাবে ডেটা স্টোর থাকে না। কীরকমভাবে স্টোর থাকে? একটার পর একটাই স্টোর থাকে, মানে এরকমভাবে স্টোর থাকে 10, 12, 14, 16 এরকম। সে কারণে এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে, এটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার এক্সাম্পল। এখানে আমাদের যাওয়ার এখন প্রয়োজন নেই। হোমোজিনিয়াস এলিমেন্টস মানে হচ্ছে প্রত্যেকটা ডেটা টাইপ সেম হবে। এটা ডেটা টাইপ কি? এটা ডেটা টাইপ হচ্ছে নাম্বার, এটা ডেটা টাইপ নাম্বার, এটা ডেটা টাইপ নাম্বার। যদিও জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এইটা ঠিক নয়। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা হেটারোজিনিয়াস ডেটাও স্টোর করতে পারি। হেটারোজিনিয়াস মানে কি? ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা টাইপ। এটা ডেটা টাইপ নাম্বার হতে পারে, এটা ডেটা টাইপ বুলিয়ান হতে পারে, এটা ডেটা টাইপ স্ট্রিং হতে পারে, এটা ডেটা টাইপ আরেকটা অ্যারে হতে পারে, এনিথিং, ইউ ক্যান স্টোর এনিথিং। তাহলে হোয়াট ইজ অ্যারে? অ্যারে হচ্ছে কালেকশন অফ হেটারোজিনিয়াস ডেটা, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কালেকশন অফ হেটারোজিনিয়াস ডেটা লোকেটেড ইন দ্য কন্টিগুয়াস মেমোরি লোকেশন। হোয়াই কন্টিগুয়াস মেমোরি লোকেশন? তার কারণ হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার অ্যারেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যারেটা, এটা যদি হয় সাপোজ 10, 12, 14, 16, এটার মেমোরি অ্যাড্রেস যদি হয় #100 আর 4 বাইট করে জায়গা লাগে, তাহলে এটা হবে #104, এটা হবে #108, এটা হবে #1112। মনে থাকবে?
মনে থাকবে, একটার পরেই একটা অ্যাভেলেবেল, একটার পরেই একটা অ্যাভেলেবেল, একটার পরেই একটা অ্যাভেলেবেল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কন্টিগুয়াস মেমোরি লোকেশন। ডিড ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলে কিচ্ছু এখানে মানে মাথা খাটানোর রকেট সায়েন্স কিচ্ছু নেই। এবারে আমার কথা হচ্ছে যে দিস ইজ স্ট্যাক, আর এটা হচ্ছে সাপোজ হিপ এরিয়া। অ্যারেটা কোথায় ক্রিয়েট হবে? আমি যদি বলি এ আর আর ইকুয়ালস টু 5, 10, 12, ঠিক আছে, এটা কোথায় ক্রিয়েট হবে? এটা ক্রিয়েট হবে হিপ এরিয়াতে। 5, 10, 12 কোথায় ক্রিয়েট হলো? হিপ এরিয়াতে। আর এর একটা লোকেশন থাকবে, রাইট? এর লোকেশন হচ্ছে সাপোজ 500। এই লোকেশনটা কোথায় স্টোর হবে? এখানে এ আর আর ইকুয়ালস টু 500 হ্যাশ 500। এটা হচ্ছে স্ট্যাক এরিয়া, এটা হচ্ছে স্ট্যাক এরিয়া, এটা হচ্ছে হিপ এরিয়া। অর্থাৎ স্ট্যাক থেকে এটা রেফার করছে কাকে? এখানে। অর্থাৎ এই ভ্যারিয়েবলটাকে আমরা কী ভ্যারিয়েবল বলতে পারি? এটাকে বলতে পারি রেফারেন্স ভ্যারিয়েবল। দিস ইজ কল্ড রেফারেন্স ভ্যারিয়েবল, কারণ এটা এই অ্যারেটার রেফারেন্সটা স্টোর করছে, অ্যাড্রেসটা স্টোর করছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড রেফারেন্স ভ্যারিয়েবল। দিস ইজ রেফারিং টু দিস অ্যাড্রেস লোকেশন। এই অ্যাড্রেস লোকেশনে যেটা থাকবে সেটাই। বুঝতে পারলে? হ্যাঁ দাদা। আজকে ক্লাসে এই অবধি থাক নাকি? কারণ এরপরে অবজেক্টটা পড়াতে গেলে আমার অ্যাটলিস্ট 40 মিনিটস লাগবে অবজেক্টটা বোঝাতে গেলে। ঠিক আছে। ওকে, আজকে ক্লাস এই অবধি থাক। কারণ যদি কোনো ডাউট থাকে আজকে ক্লাস রিলেটেড, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করবো না, তার মধ্যেই বলতে পারো। আর যদি দাদা এবার ইন্টারনাল আর এক্সটার্নাল জেএসটা বলতো, বডি হ্যাঁ নিচে হ্যাঁ বডি। হ্যাঁ 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 ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল জেস। এই যে ইন্টারনাল জেস মানে কি? এখানে আমরা জাভাস্ক্রিপ্টে কোড লিখতে পারি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের কোড আমরা বাইরে যেরকম লিখছিলাম ঠিক সেরকম এখানেও লিখতে পারি। SCRIPT স্ক্রিপ্ট এখানেও লিখতে পারি। যেমন সাপোজ এখানে আমি লিখতে পারি লগ console.log, ঠিক আছে? আর যেটা আমি এতক্ষণ ধরে লিখছিলাম, তাই না, হ্যালো, এখানে আমি লিখতে পারি, এটাও এক্সিকিউট হবে, এটাও কিন্তু এক্সিকিউট হবে। আবার এই লাইনটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল জেএস, মানে আমি আমার HTML এর মধ্যেই জাভাস্ক্রিপ্টটা লিখছি, আমি আমার HTML এর মধ্যেই জাভাস্ক্রিপ্টটা লিখছি। দিস ইজ কল্ড ইন্টারনাল জেএস, দিস ইজ কল্ড ইন্টারনাল জেএস। আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাবো যে দেখো হ্যালোটা প্রিন্ট হয়েছে, কিন্তু এটাও কিন্তু এক্সিকিউট হবে। অর্থাৎ আমি এখানে যা যা কোড লিখেছি জাভাস্ক্রিপ্টের, যা যা জাভাস্ক্রিপ্টে কোড লিখেছি সব কিছু এখানেও এক্সিকিউট করা পসিবল। দিস ইজ কল্ড ইন্টারনাল জেএস। কিন্তু দিস ইজ নট ভেরি গুড অ্যাপ্রোচ, কারণ একটা ফাইলের মধ্যেই ক্লামজি হয়ে যাবে না আমাদের কোডটা। যা HTMLও আছে, CSSও আছে, জাভাস্ক্রিপ্টও আছে, সেম ফাইলের মধ্যে যদি হয় তাহলে এটা ক্লামজি হয়ে যাবে আমাদের কোডটা। সেই কারণে আমাদের এরকম লেখা উচিত না, আমাদের সবসময় লেখা উচিত এক্সটার্নাল জেএস। এক্সটার্নাল জেএস কীভাবে লিখবো? স্ক্রিপ্ট, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট দিতে হবে এসআরসির মধ্যে এই ফাইলটার নাম, index.js যেখানে আমরা জাভাস্ক্রিপ্টে লিখছি সেটার নাম। ওকে, দিস ইজ কল্ড এক্সটার্নাল জেএস। এবার এক্সটার্নাল জেএস আমরা কোথায় দিতে পারি? ওপরেও দিতে পারি, নিচেও দিতে পারি। রেকমেন্ডেড ওয়ে হচ্ছে উপরে দেওয়া এবং তার সাথে একটা কিওয়ার্ড ইউজ করা, কিওয়ার্ডটার নাম হচ্ছে ডেফার। এর সাথে আরও একটা কিওয়ার্ড আছে দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাসিঙ্ক, সেটাও আমরা ইউজ করতে পারি, বাট ডেফার ইজ রেকমেন্ডেড। ওকে দাদা, বুঝলাম। ওকে, আমি রেকর্ডিংটা স্টপ করছি। হোপফুলি আর কোনো কোশ্চেন নেই অ্যাকচুয়ালি আজকে ক্লাস নিয়ে, এবং তারপরে আমি কিছু কথা বলবো, তারপরে উই ক্যান কল ইট এ ডে। লেটস স্টপ দ্য রেকর্ডিং।